আছে। জি স্যার। ওকে, রেকর্ডিং শুরু হয়েছে? জি স্যার। রেকর্ডিং কই শুরু হয়েছে দেখা যাচ্ছে না তো। স্যার আমার এখানে দেখা রেকর্ডিং চলছে। হ্যাঁ হচ্ছে রেকর্ডিং স্যার। চলছে, দেখাচ্ছে উপরে। ওকে ওকে ফাইন, ঠিক আছে। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, আমরা গত ক্লাসে আইস এবং উইন্ড ইফেক্ট এটার জন্য স্যাগ কি হয়, স্ল্যান্টেড স্যাগ এবং ভার্টিক্যাল স্যাগ কি হয় সেটা বের করেছিলাম। এখন দুটো প্রবলেম দেখি। এক্সাম্পল 817, এটাতে বলছে যে একটা 132 কেভি ট্রান্সমিশন লাইন has the following data: weight of conductor হচ্ছে 680 কেজি পার কিলোমিটার, লেন্থ অফ স্প্যান হচ্ছে 260 মিটার, আলটিমেট স্ট্রেট হচ্ছে 3100 কেজি, আর সেফটি ফ্যাক্টর হচ্ছে 2। তার মানে আলটিমেট স্ট্রেংথ হচ্ছে 3100 কেজি আর সেফটি ফ্যাক্টর যদি 2 হয় তাহলে আসলে ওয়ার্কিং টেনশন হবে কত বলতো? বলতে পারবা ওয়ার্কিং টেনশন কি হবে, বেশি হবে না কম হবে? স্যার কম হবে, কম হবে, তাই না? কারণ কারণ আমার সেফটি ফ্যাক্টর 2 না। হ্যাঁ সেফটি ফ্যাক্টর যেহেতু 2 তাহলে হ্যাঁ, তো সেফটি কমই ফ্যাক্টর হবে। যেহেতু 2, তার মানে আলটিমেট স্ট্রেংথ নিতে পারে 3100 কেজি। তার মানে তার অর্ধেক নিতে পারবে। এর অর্ধেক আসলে নিতে পারবে সে। সেফটি ফ্যাক্টর যা আছে তার হাফ নিতে পারবে, আলটিমেট স্ট্রেংথ যা আছে তার হাফ নিতে পারবে। সো আলটিমেট স্ট্রেংথ যদি 3100 কেজি হয় আর সেফটি ফ্যাক্টর যদি 2 হয় তাহলে ওয়ার্কিং টেনশন টি ইজ ইকুয়াল টু হচ্ছে এটা, আলটিমেট স্ট্রেংথ বাই সেফটি ফ্যাক্টর which is 3100 by 2 কেজি which is 1550 কেজি। ঠিক আছে। সো বলছে যেটা যে ক্যালকুলেট দ্য হাইট অ্যাবভ গ্রাউন্ড এট হুইচ দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রিকোয়ার্ড ইজ 10 মিটারস। সো বেসিক্যালি আমাদের কন্ডাক্টরটা কোথায় সাপোর্ট করব সেটা বের করতে হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলছে যে 10 মিটার, তার মানে 10 মিটারের উপরে হচ্ছে স্যাগ যেটা থাকবে সেই স্যাগটুকু অ্যাড করে দিলে, 10 এর সাথে অ্যাড করে দিলে তাহলে আমি পাবো যে কোন হাইটে কন্ডাক্টর গুলাকে সাপোর্ট করা উচিত। ঠিক আছে। তো এখানে দেখো ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার রান যেটা বলছে যে 680 কেজি পার কিলোমিটার which is 680 কেজি পার কিলোমিটার মানে হলো 1000 মিটার পার মিটার রানে হলো ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার রান হচ্ছে তাহলে 680 কেজি বাই 1000 মিটার, দ্যাট ইজ 0.68 কেজি পার মিটার। ঠিক আছে। ওয়ার্কিং টেনশনটা বললাম যে 1550 কেজি, এটা আসলো। স্প্যানের লেন্থ হচ্ছে বলে দিচ্ছে 260 মিটার, তাহলে স্যাগ ইজ ইকুয়াল টু আমরা জানি WL স্কয়ার বাই 80। এই ফর্মুলাটা আমরা কতদিন বলছিলাম, WTL স্কয়ার 80 বা WL স্কয়ার বাই 80। এই ক্ষেত্রে WT নাই, উইন্ডার আইসের কোনো ইফেক্ট নাই, জাস্ট নরমাল স্যাগ বা কিছু বলা হয়েছে সেটা। সো স্যাগ ইজ ইকুয়াল টু WL স্কয়ার বাই 80 হয়ে গেল। সো W হচ্ছে 0.68 কেজি পার মিটার ইনটু L হচ্ছে 260 মিটার স্কয়ার বাই 8, টি হচ্ছে ওয়ার্কিং টেনশন 1550 কেজি, এটা করলে 3.7 মিটার হয়। তাহলে কন্ডাক্টর সাপোর্ট করা উচিত ছিল 10 প্লাস 3.7 মিটার which is equal to 13.7 মিটার। মানে স্যাগ হচ্ছে আমি যদি ঝুলায় দেই দুই টাওয়ারের মাথায় তাহলে তারটা সবচেয়ে বেশি স্যাগ হয় হলো ঠিক মাঝখানে, কন্ডাক্টরটার মাঝখানে স্যাগ হয় সবচেয়ে বেশি, সেই স্যাগটুকু হচ্ছে 3.7 মিটার। আর গ্রাউন্ডের ক্লিয়ারেন্স রাখতে বলছে 10 মিটার, তার মানে 3.7 মিটারের নিচের থেকে আরো 10 মিটার নিচে গ্রাউন্ড হতে হবে। তার মানে কন্ডাক্টরটা সাপোর্ট করা উচিত যে হাইটে সেটা হচ্ছে 10 প্লাস 3.7 মিটার which is 10 প্লাস 3.7 মিটার মানে 13.7 মিটার। এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে না? দেখো জি স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে, ফাইন, ঠিক আছে। ওকে, আরেকটা एग्जांपल দেখতে পারি আমরা। The transmission line has a span of 150 meter between level supports, তার মানে L is equal to হচ্ছে 150 মিটার। Conductor has a cross sectional area of 2 centimeter square. আচ্ছা, the tension in the conductor is 2000 kg, তার working tension T is equal to হচ্ছে 2000 kg. The specific gravity of the conductor is 9.9 gram per centimeter cube. আচ্ছা, specific gravity and wind pressure is 1.5 kg per meter length. Calculate the sag. What is the vertical sag? সেখানে আইসের কথা নাই কিন্তু উইন্ডের কথা আছে যেটা আমাদের দেশের জন্য খুবই অ্যাপ্লিকেবল। তাহলে
আমরা এখানে বলতে পারি স্প্যানের লেন্থ হচ্ছে 150 মিটার, ওয়ার্কিং টেনশন হচ্ছে T = 2000 কেজি, উইন্ড ফোর্স পার মিটার হচ্ছে WW হচ্ছে বলে দিছে 1.5 কেজি পার মিটার লেন্থ, আর ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার লেন্থ হচ্ছে W যদি ধরি সেটা হচ্ছে আসলে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে আছে, that is 9.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব into volume, sorry, the volume of 1 meter conductor, ঠিক আছে? সো এইটা হচ্ছে আসলে কি ওয়েট অফ কন্ডাক্টর পার মিটার লেন্থে আমাদের বাইর করতে হয়। তাহলে পার মিটার লেন্থের জন্য এটা রিয়েটটা দাঁড়াবে কি, কন্ডাক্টর ক্রস সেকশনাল এরিয়া বলছে 2 সেন্টিমিটার স্কয়ার, আর লেন্থ যদি 1 মিটার হয় তাহলে 2 সেন্টিমিটার স্কয়ার ইনটু 1 মিটার মানে হলো 100 সেন্টিমিটার, তাহলে 9.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব ইনটু 2 সেন্টিমিটার স্কয়ার ইনটু 100 সেন্টিমিটার, তার মানে হলো সেন্টিমিটার কিউবে আসলো, আর এদিকে স্পেসিফিক গ্র্যাভিটি আছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো গ্রাম পার সেন্টিমিটার কিউব কাটাকাটি যে এটা ওয়েটটা আসলো হলো গ্রামে আসলো 1980 গ্রাম, দ্যাট ইজ 1.98 কেজিতে নিলে 1.98 কেজি পার মিটারে, ঠিক আছে? বোঝা গেছে কিনা এটুকু দেখো। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে টোটাল ওয়েট অফ 1 মিটার লেন্থ অফ কন্ডাক্টর হচ্ছে WT যদি ধরি is equal to square root of W square plus WW square, which is equal to W square is equal to 1.98 square আর WW square is equal to 1.5 kg square, that is equal to square root করলে 1.98 square plus 1.5 square root করলে 2.48 kg, এটা হলো WT। তাহলে sag is equal to আমরা জানি S is equal to WT L square by 8T, তাহলে WT হচ্ছে 2.48 ইনটু L হচ্ছে 150 মিটার, তাহলে L স্কয়ার 150 স্কয়ার বাই 8, T হচ্ছে 2000 কেজি, করলে এটা আসে হলো 3.48 মিটার বলছে, এটা আমি ক্যালকুলেশন করে 3.49 মিটার পাইছি, তোমরা করে দেখো আর কি যা আসে সেটা, ঠিক আছে? রাউন্ড করে এরকম আসে। তাহলে স্যাগ হচ্ছে 3.49 মিটার। এই স্যাগটা কি, ভার্টিক্যাল স্ল্যাগ না স্ল্যান্ট স্যাগ? খেয়াল করে দেখো, স্ল্যান্ট স্ল্যাগ স্যার। এটা হচ্ছে স্ল্যান্ট স্যাগ, হ্যাঁ? বা স্বাভাবিকভাবে যদি আর কিছু না বলে, যদি শুধু স্যাগ বলে তাহলে স্ল্যান্ট স্যাগই বলবো আমরা। ক্যালকুলেট দ্য স্যাগ বলছে, স্যাগ বললে এটাই হবে। সো এই স্যাগটা এখন খেয়াল করে দেখো, ডাব্লিউ হচ্ছে এইদিকে, ডাব্লিউ হচ্ছে উইন্ডের ইফেক্ট হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে, ডাব্লিউটা হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে, তাহলে ডাব্লিউটিটা হচ্ছে ডাব্লিউর সাথে থিটা অ্যাঙ্গেলে মেক করতেছে, তাহলে ডাব্লিউটির দিকে স্যাগ হচ্ছে এস, তাই না? আর ডাব্লিউর দিকে যে স্যাগ সেটা হচ্ছে ভার্টিক্যাল স্যাগ, এস ভি বা ভার্টিক্যাল স্যাগ, ঠিক আছে? তাহলে এস কস থিটা হচ্ছে ভার্টিক্যাল স্যাগ, এবং থিটাটা বাইর করব কিভাবে? তাহলে থিটাটা আমরা জানি ডাব্লিউটিও জানি, ডাব্লিউটিও জানি, ডাব্লিউও জানি, ডাব্লিউ জানি, যে কোনো দুইটার থেকে আমরা থিটাটা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করব? যেমন tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইটুকু হচ্ছে ডাব্লিউ, tan থিটা ইজ ইকুয়াল টু হলো তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ডাব্লিউ বাই ভূমি হচ্ছে ডাব্লিউ, tan থিটা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ডাব্লিউ হচ্ছে আমাদের ছিল 1.5 কেজি বাই ডাব্লিউ হচ্ছে 1.98 কেজি, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5 বাই 1.98 করলে 0.76 আসে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 0.76 which is equal to 37.45 37.15 ডিগ্রি, ঠিক আছে? তাহলে থিটা যদি এটা হয় তাহলে ভার্টিক্যাল স্যাগ হচ্ছে আমাদের এইটা ইজ ইকুয়াল টু s cos থিটা, s হচ্ছে আমাদের এইটা, s টা জানি আমরা 3.49 মিটার, সো 3.49 ইনটু cos 37.15 ডিগ্রি করলে 2.78 মিটার হয়, ঠিক আছে? এটাই হচ্ছে ভার্টিক্যাল স্যাগ s cos থিটা থেকে। এটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে। তাহলে আমরা এই চ্যাপ্টারটা এখানেই করব, ক্লোজ করব। এখানে আরো एग्जांपल আছে, দেখতে পারো, যেমন 8 19 8 20 এগুলা দেখতে পারো, ঠিক আছে? মোটামুটি একই রকমের এই কিছু আছে, আবার আইসের ইয়ে দিয়ে আছে, 820 তে আইসের ইয়ে আছে। আমাদের দেশের জন্য অবশ্য আইসটা অ্যাপ্লিকেবল না, বাট তারপরেও সবাই যে দেশে থাকবে এমন কোনো কথা নাই। কেউ হয়তো বা এইটাকে আমি ইয়ে করতে পারি, কিভাবে মিনিমাইজ করি,
উপরের দিয়েটা সরানো যায় কিভাবে? যাই হোক, অসুবিধা নেই মনে হয়। আচ্ছা, সো এখানে আইসের ইয়ে দিয়েও আছে, সেটাও হতে পারে, অথবা অন্য কোনো ভাবেও হতে পারে। 819 820 এইগুলা বা পরের ইয়েগুলা দেখতে পারো, আরো আছে অনেক এক্সাম্পল এরকম। ঠিক আছে, ওকে। সো চ্যাপ্টার 8 মোটামুটি ভাবে এখানেই আমরা থামবো। এরপরের ইয়েতে চলে যাবো হলো চ্যাপ্টার 11 এ। আমরা যদি দেখি আমাদের হ্যান্ডআউটটা যদি দেখি, আমরা বলছিলাম সহজ দিয়ে শুরু করব আগে ইনশাআল্লাহ। টেক্সট 5 এর চ্যাপ্টার 8, তারপর চ্যাপ্টার 11 ট্রান্সমিশন লাইনস এন্ড কেবলস এন্ড ওভারহেড এন্ড আন্ডারগ্রাউন্ড। সো ওভারহেড লাইনের মেকানিক্যাল ডিজাইন যেটা স্যাগ ট্যাগ সেটা আমরা দেখলাম। আর স্ট্রিং এফিশিয়েন্সি টেকনিক্স, স্ট্রিং এফিশিয়েন্সি দিয়ে ভোল্টেজ লেভেলটা কি হওয়া উচিত বা কি, সেই জিনিসগুলো দেখলাম ওভারহেড লাইনে। এখন হলো আন্ডারগ্রাউন্ড কেবলের ইয়েতে চলে যাবো, হুইচ ইজ চ্যাপ্টার 11। সো চ্যাপ্টার 11 হচ্ছে, আমরা যদি এখানে দেখি, এইটা চ্যাপ্টার 11 আন্ডারগ্রাউন্ড কেবলস। ঠিক আছে, সো আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল যেটা, যে এটার ভিতরে একটা অথবা তা একের বেশি কন্ডাক্টর থাকতে পারে, এবং প্রত্যেকটা কন্ডাক্টর সুইটেবল ইনসুলেশন দিয়ে কভার করা থাকে এবং সারাউন্ডেড বাই প্রোটেক্টিং কভার। ঠিক আছে, সো অনেক ধরনের কেবল হতে পারে, এবং এদের কনস্ট্রাকশন অনেক রকমের হতে পারে। এখানে একটা কনস্ট্রাকশন অফ কেবল দেখানো হয়েছে, কোর্স অফ কন্ডাক্টরস। এইগুলা হচ্ছে এই মাঝে যে তিনটা, এটা দেখা যাচ্ছে তিনটা হচ্ছে তিনটা কন্ডাক্টর আর কি। ঠিক আছে, এটা থ্রি ফেজ সিস্টেমের জন্য তিনটা কন্ডাক্টর দেখানো হচ্ছে। তিনটা কন্ডাক্টরের চারপাশে তিনটা আলাদা করে ইনসুলেশন আছে, তার উপর একটা কমন তিনটাকে ঘিরে এই ইনসুলেশন গুলো পেপার ইনসুলেশন। আজকাল অবশ্য পেপার ইনসুলেশন হয়তো ইউজ করেও না, আবার থাকতেও পারে অনেক সময়। সো এই ইনসুলেশনের উপরে আবার থাকে লেডের শীট, তার উপরে বেডিং, আর্মারিং। এটা হলো ফ্ল্যাট মেটালিক স্ট্র্যাপ ইউজ করে, আর্মার ইউজ করে স্ট্রেংথ বাড়ানোর জন্য সাধারণত। গ্যালভানাইজড স্টিল অথবা স্টিল টেপ, এটা হলো মেকানিক্যাল ইনজুরি থেকে হেল্প করে কেবলকে যখন এটাকে লে করা হয়। কোন কোন ক্ষেত্রে আর্মারিং কেবলের নাও থাকতে পারে। তার উপরে থাকে সার্ভিং। ঠিক আছে, মেটালিক শীট যেটা, সেটা হচ্ছে লেড শীটটা। সো এইটা বেসিক্যালি যেটা করে, কেবলকে প্রোটেক্ট করে ময়েশ্চার, গ্যাস আর আদার ড্যামেজ থেকে, লিকুইড যেটা সয়েলে থাকতে পারে সেগুলা থেকে, এবং অ্যাটমসফিয়ারে যেগুলো থাকে সেগুলো থেকে সেভ করে আর কি। ঠিক আছে, তো মোটামুটি ভাবে এই হলো বেসিক্যালি কনস্ট্রাকশনের ইয়েটা। আচ্ছা, এখন ইনসুলেটিং ম্যাটেরিয়াল কেবলের মধ্যে আমরা দেখলাম যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইউজ করা হয়। নামানো যাবে না কেন? ওকে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল আমরা যেটা দেখলাম, এই যে এখানে যে পেপার ইনসুলেশন যেটা ইউজ করা হয়, ইনসুলেশন ম্যাটেরিয়ালটা কিরকম হবে, প্রপার্টি কিরকম হবে, সেটা আমাদের সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা উচিত। আমাদের এই ইনসুলেশন ম্যাটেরিয়ালটার রেজিস্ট্যান্স, ইনসুলেশন রেজিস্ট্যান্স যেটা, সেটা খুব হাই হলে খুব ভালো হয়, যাতে
এই ইনসুলেটরের মধ্যে দিয়ে কোনো লিকেজ কারেন্ট যাতে ফ্লো না করে। আমরা চাই যে ওই ইনসুলেটরের মধ্যে দিয়ে কন্ডাক্টর টু, বাইরে তো আর্থ আর ভিতরে হলো কন্ডাক্টর, কন্ডাক্টর থেকে আর্থের মধ্যে দিয়ে যে কারেন্ট, যদি কোনো কারেন্ট ফ্লো করে সেই কারেন্টটা আমরা চাই না যে ফ্লো করুক, সেটা আসলে লিকেজ কারেন্ট, সেটা আমরা চাই না। সেই লিকেজ কারেন্টটা যত কম হয় সেটাই আমাদের জন্য ভালো। সো সেটার জন্য আমরা চাই যেন হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স যেন ইউজ করা হয়, হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স যেন হয় ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা, সেটা আমরা চাই। তারপর আমরা চাই হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ, যাতে কেবলটা সহজে ইলেকট্রিক্যাল ব্রেকডাউন যাতে না হয়, সেজন্য হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ চাই। হাই মেকানিক্যাল স্ট্রেংথ চাই, যাতে মেকানিক্যাল হ্যান্ডলিং এর সময় এটা উইথস্ট্যান্ড করতে পারে। এটা যাতে কোনো পানি অ্যাবজর্ব না করে এটা আমরা চাই, দ্যাট ইজ নন হাইগ্রোস্কোপিক যেন হয় এটা চাই। নন ইনফ্লেমেবল যাতে হয়, যাতে আগুন ধরে গেলে সেটা যাতে নিজে নিজে নিভে যায়, এরকম সেলফ এক্সটিংগুইশিং হয়। যেমন আমরা জানি যে ফায়ার রেজিস্ট্যান্স অথবা ফায়ার রিটার্ডেন্ট কেবল হয়, দুই ধরনের ইয়ে হয়। সো সেরকম যাতে হয় সেটা আমরা চাই, ইনফ্লেমেবল যাতে না হয় এটা চাই। এটা যাতে লো কস্ট হয় সেটা আমরা চাই, যাতে আন্ডারগ্রাউন্ড সিস্টেমটা একটা ভায়াবল প্রপোজিশন হয়। আর অ্যাসিড অ্যালকালির সাথে এর যাতে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন না হয় এটা আমরা চাই, ঠিক আছে। তো এই ধরনের প্রপার্টি যেগুলো আমরা পাই আর কি কি ধরনের ইয়ে হয়, যেমন রাবারে হতে পারে, ভালকানাইজড ইন্ডিয়া রাবারে হতে পারে, ইমপ্রেগনেটেড পেপার হতে পারে, ভার্নিশড ক্যাম্ব্রিক পলিভিনাইল ক্লোরাইড পিভিসি হতে পারে, এক্সএলপি হতে পারে একটা ক্রস লিঙ্ক পলিথিলিন কেবল, কিন্তু সেটার কস্ট আসলে সাধারণত বেশি হয়, ঠিক আছে। আচ্ছা, কেবলের ক্লাসিফিকেশন কিরকম ভাবে করা যেতে পারে? লো টেনশন কেবল হতে পারে, হাই টেনশন কেবল হতে পারে, সুপার টেনশন কেবল, এক্সট্রা হাই টেনশন কেবল, এক্সট্রা সুপার হাই টেনশন, এসেট্রা এসেট্রা বিভিন্ন রকম হতে পারে। আমরা সাধারণত লো টেনশন আর হাই টেনশন এগুলো বলি সাধারণত। লো টেনশন কেবল হলো আপ টু 1000 ভোল্ট পর্যন্ত, আর হাই টেনশন কেবল হলো আপ টু 11000 কেভি পর্যন্ত, ঠিক আছে। 33 কেভি বা 132 কেভি বা 230 কেভি বা 400 কেভি এগুলো আসলে হাই ভোল্টেজ হাই টেনশন সাইডই বলা যেতে পারে আর কি, ঠিক আছে। সো এখানে যেটা দেখানো হয়েছে এটা হলো আগেরটা দেখাচ্ছিলাম সিঙ্গেল কো, সরি থ্রি ফেজ সিস্টেমের একটা থ্রি ফেজ কেবল। এটা দেখানো হচ্ছে সিঙ্গেল ফেজ কোরের একটা কেবল। এখানে মাঝে আছে হলো স্ট্যান্ডার্ড কপার কন্ডাক্টর স্ট্যান্ডার্ড, মানে অনেকগুলা স্ট্যান্ড করা হয়েছে, সলিড না, অনেকগুলা স্ট্যান্ডকে প্যাচা 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 নেওয়া হয়েছে, স্পাইরাল করে নেওয়া হয়েছে। মাঝেরটা সাধারণত স্ট্রেংথ বেশি করার জন্য কপার হয় না, মাঝেরটা হয় সাধারণত স্টিলের, মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য। ওইটা সাধারণত কারেন্ট ক্যারি করে না, কপার গুলাই সাধারণত কারেন্ট ক্যারি করে মেইনলি, কারণ কপারের রেজিস্টিভিটি অনেক কম, সেজন্য কপার কারেন্ট ক্যারি করতে পারে বেশি। আর মাঝের স্টিল যেটা, সেটা মেকানিক্যাল স্ট্রেংথ দেওয়ার জন্য, তার রেজিস্টিভিটি যেহেতু বেশি, সে প্রায় কোনো কারেন্ট ক্যারি করেনি বলা চলে। এই কপার এগুলা স্ট্যান্ডার্ড কপার কেবল হতে পারে, অথবা এটা ইয়েও হতে পারে, অ্যালুমিনিয়ামও হয় অনেক সময়, ঠিক আছে। এর চারপাশে আছে ইমপ্রেগনেটেড পেপার মানে ইনসুলেশন, তারপরে আছে ইনসুলেশনের পরে লেডের শীট, আর তারপরে সার্ভিং। সো বেসিক্যালি আমরা যেটা ধরতে পারি যে লেড শীটটা আসলে আর্থ বা গ্রাউন্ডের সাথে সেম পটেনশিয়ালে আছে এটা ধরতে পারি, আর ভিতরের কন্ডাক্টর গুলা, কপার কন্ডাক্টর গুলা আর একটা হাই ভোল্টেজ বা অন্য কোনো ভোল্টেজে আছে, ভোল্টেজ লেভেলে আছে সেটা ধরতে পারি। তখন যেটা হয় যে এই যে ইনসুলেশন মাঝে যেটা ইমপ্রেগনেটেড পেপার যেটা বলতেছে, এটাই ইনসুলেশন। এই ক্ষেত্রে ইনসুলেশনের মধ্যে দিয়ে কিছু লিকেজ কারেন্ট ফ্লো করে, সেটা হতে পারে, ঠিক আছে। বোঝা গেছে কিনা এই পর্যন্ত? বোঝা গেছে? জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। গুড। সো এরপরে আমরা যেটা দেখবো কেবল ফর থ্রি ফেজ সার্ভিস। এই ক্ষেত্রে এটা আগেরটারই মোটামুটি ভাবে একটু সিম্পলিফাইড ভার্সন দেখানো হয়েছে। এই মাঝে তিনটা ফেজ আছে, এটা এগুলা হলো আসলে কন্ডাক্টর গুলা হচ্ছে, খেয়াল করে দেখো, ট্রায়াঙ্গুলার শেপের বলতে পারো অনেকটা। সো thickness of insulation between conductor and sheath, সেটা হচ্ছে এই বাইরের ইয়েটা হচ্ছে লেড শীট, মাঝে হচ্ছে এটাকে কি বলবো, ইনসুলেশন বলতে পারো, thickness of insulation between conductor আর একদম ভিতরেরটা হচ্ছে কন্ডাক্টর। সেগুলো একটা আরেকটার সাথে সেপারেটেড আছে ইনসুলেশন দিয়ে।
ইনসুলেশন, যেটা হচ্ছে কন্ডাক্টর গুলার মাঝখানে ইনসুলেশন দিয়ে সেপারেটেড আছে, আর সবগুলাকে আবার পেপার বেল্ট দিয়ে সারাউন্ড করা আছে। আবার এই কন্ডাক্টর থেকে শীট পর্যন্ত যেটা, সেটার মধ্যে আবার এক ধরনের ইনসুলেশন আছে, ঠিক আছে। সো এটা 3 ফেজ সিস্টেম, বেল্টেড কেবল বলতেছি আমরা, ঠিক আছে, এরকম হতে পারে। পেপার বেল্ট বলতে মানে এটা পেপার দিয়ে ইনসুলেশন করা হয়েছে এটা বলতেছে, পেপারের একটা বেল্টের মতন বলতে পারো আর কি। আমরা যেরকম বেল্ট পরি ওরকম বেল্টের মতন আর কি, এটাকে তিনটাকে আটকায় রাখছে একসাথে। আমি আসলে পেপারটা বুঝি নাই, মানে ওটা কি কাগজ? কাগজ, কাগজ, রাইট। ইনসুলেশন পেপার, এখন এটা পেপারের বদলে হয়তো অন্য কিছু ইউজ করতে পারে, আজকাল হয়তো আরো অনেক নতুন কিছু হতে পারে, সেটা হতে পারে, ঠিক আছে। পেপারও থাকে অনেক সময় ইনসুলেশন হিসেবে, পেপারও দেখেছি, ঠিক আছে। ভোল্টেজ ডিফারেন্সের কারণে আগুন লেগে যেতে পারে না ভিতরে পেপার থাকলে? পেপারটা তোমার ইনসুলেটর হিসাবে কাজ করবে, পেপারের ভিতরে আবার কিন্তু আরেকটা ইনসুলেটর আছে, দেখো এই যে এখানে, এই যে এই জিনিসগুলা যেগুলা, এটা দেখো থিকনেস অফ ইনসুলেশন বিটুইন কন্ডাক্টরস, তার উপরে আছে পেপার। পেপারও তো ইনসুলেটর, তাই না? ইন এ সেন্স হ্যাঁ, পেপার তোমার যদি তোমার আগুন ধরে যায় তখন পেপারটাতে আগুন ধরে যেতে পারে, সেই ক্ষেত্রে হয়তো পেপারের পাশে নন ইনফ্লেমেবল যেটা আমরা বললাম সেই ধরনের কোনো ম্যাটেরিয়াল ইউজ করতে পারলে হয়তো বা ভালো, এটা আমার জানা নাই আর কি, ঠিক আছে। এখানে ধরো আরেকটা চিত্র দিয়ে দেখানো হয়েছে, এইখানে এইটা হচ্ছে কোনটা, এই তিনটা কন্ডাক্টর দেখানো হচ্ছে, ভিতরে আছে, তার উপর আছে পেপার ইনসুলেশন আছে, তারপর মেটালিক স্ক্রিন আছে, মেটালিক স্ক্রিন এগুলা থাকতে পারে, অনেক রকমের ইয়ে হতে পারে আসলে, ঠিক আছে। মেটালিক স্ক্রিন আছে, তারপরে কন্ডাক্টিং বেল্ট আছে, লেডের শীট আছে, বেডিং আছে, আর্মারিং যেটা বললাম আমরা মেকানিক্যাল স্ট্রেন্থ দেওয়ার জন্য, সার্ভিং এরকম এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। অনেক রকমের মানে অনেক ধরনের কেবল হয়, তো এটা কি ধরনের কেবল তার উপরে জিনিসগুলো ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আচ্ছা, দেখা দরকার নাই। লেইং কিভাবে হয় সেগুলো একটু বলছে এখানে, তিনটা অ্যাসেট হলে দেখে নিতে পারো। আমরা এখন যেটা একটু থিওরিতে চলে যাই, ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ এ সিঙ্গেল কোর কেবল, এটা দেখি, ঠিক আছে। ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ এ সিঙ্গেল কোর কেবল, এখানে দেখো সিঙ্গেল কোর কেবলের কোরটাকে দেখানো হয়েছে এই যে ভিতরে হ্যাচড লাইন দিয়ে, এটা হচ্ছে ইনসুলেটর, সরি কি বলি, ইনসুলেটর বলতেছে, এটা হচ্ছে কন্ডাক্টর, কন্ডাক্টরটা হচ্ছে ভিতরে সেন্টারে। সো এইটাকে ঘিরে আছে হলো ইনসুলেটর ম্যাটেরিয়াল, একদম ইনসুলেটিং ম্যাটেরিয়াল। এটা কন্ডাক্টরের রেডিয়াস হচ্ছে R1, আর একদম বাইরে যেটা আছে R2, সেটা হচ্ছে ইন্টারনাল শীট রেডিয়াস। শীতের ভিতরটা শুরু হয়েছে এখান থেকে, তারপরে আরেকটু থিকনেস ধরে শীট থাকতে পারে। শীতের ইন্টারনাল রেডিয়াস হচ্ছে R2, আর কন্ডাক্টরের আউটার রেডিয়াস হচ্ছে R1, ঠিক আছে। সো মাঝে R1 থেকে R2 এর মাঝখানে যেই জায়গাটুকু, সেই জায়গাটুকুতে আছে হলো আমাদের ইনসুলেটর, ঠিক আছে। সো এখানে চিন্তা করতে হবে যে এটা দেখানো হয়েছে একটা কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া দেখানো হয়েছে, কন্ডাক্টরকে কেটে ফেলানো হয়েছে মাঝখান থেকে, তার উপর থেকে দেখানো হয়েছে বা কিছু এরকম চিন্তা করতে পারে, সার্কুলার ক্রস সেকশনটা দেখানো হয়েছে, ঠিক আছে। সো মানে কি স্যার R1 থেকে R2 এর মাঝখানে পুরাটা ইনসুলেশন, এখন ক্রস ইনসুলেশন, সেকশন নিয়ে রাইট। ইন্টিগ্রেশন শুরু করব, ওরকম মানে ব্যাপার। আমরা যে ডায়াগ্রামটা দেখছি সেটাকে ম্যাথমেটিক্যাল একটা ডেভেলপমেন্ট ট্রিটমেন্ট দেওয়ার জন্য ওটাকে সিম্পলিফাইড একটা ডায়াগ্রাম ফর্ম করা হয়েছে। কনস্ট্রাকশনে কিন্তু আমরা এরকমই দেখছি, কিন্তু তারপরে আরো অনেক কিছু হয়তো বা ছিল যে হ্যাঁ হ্যাঁ, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করা হয়েছে। আমরা ধরে নিব যে মেটালিক শীটটা হলো আর্টতে আছে,
আর কন্ডাক্টরটা কোন একটা হাই ভোল্টেজে আছে, মাঝে যে ইনসুলেটর আছে সেই ইনসুলেটর হলো মাঝখানে, R1 থেকে R2 মাঝখানে হলো ইনসুলেটর আছে, ব্যাস শেষ। ও আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে সিঙ্গেল পেরেছি। কোর কেবলের জন্য এটা। সো এখানে আমরা যদি চিন্তা করতে পারি, আমরা এভাবে চিন্তা করতে পারি, আমি যদি একটু দেখাই এই কন্ডাক্টরটা আছে আসলে কিভাবে। এই কন্ডাক্টরটা আছে এরকম ভাবে, এরকম ভাবে আছে, তাই না? এরকম ভাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। জি স্যার। সো এখন কন্ডাক্টরটাকে লিকেজ কারেন্টটা ফ্লো করতেছে কোনখান থেকে কোনখানে? লিকেজ কারেন্ট ফ্লো করতেছে এই বাইরের যে ইয়েটা আছে, শীটটা আছে, শীটটা আছে গ্রাউন্ডে, আর কন্ডাক্টরটা আছে হাই ভোল্টেজে। তাহলে এই কন্ডাক্টরের এইখান থেকে শীতের মধ্যে কারেন্টটা ফ্লো করতেছে, এবং এই যেটুকু আমি দেখাইলাম, লেন্থ যেটুকু দেখালাম, এই পুরা লেন্থটার মধ্যে এই পুরা কন্ডাক্টরটা থেকে, এই পুরা কন্ডাক্টরটা থেকে এখানে কারেন্ট যাচ্ছে আর কি। ঠিক আছে, এইভাবে কারেন্ট যাচ্ছে সব জায়গায়। ঠিক আছে, জি স্যার। So, বোঝা গেছে? জি জি স্যার, স্যার। বুঝে গিয়েছে। বোঝা গেছে, ওকে ফাইন, ঠিক আছে। সো এই সো এই লিকেজ কারেন্টটা ফ্লো করতেছে এখান থেকে এখানে, তাকে অপোজ করতেছে ইনসুলেশন রেজিস্ট্যান্স, কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স। সো এখন আমরা একটা যেটা চিন্তা করতে পারি, সিঙ্গেল কোর কেবলের রেডিয়াস হচ্ছে R1, আর আমরা ধরে নিলাম যে এই লেন্থটা হচ্ছে, কন্ডাক্টরের লেন্থটা হচ্ছে L। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে L। ঠিক আছে, এইটুকু হচ্ছে L। সো এখন আমরা ধরে নেই যে ইনসুলেশনের একটা খুব ছোট্ট একটু জায়গা চিন্তা করি, dx, যেটা হচ্ছে সেন্টার থেকে x ডিসটেন্স দূরত্বে রেডিয়াস, সেন্টার থেকে x রেডিয়াস দূরত্বে হচ্ছে খুব ছোট্ট একটা ক্রস সেকশন dx আছে। ঠিক আছে, তার মানে এই যে ডটের দুটা লাইন দেখানো হয়েছে, তার ভিতরে রেডিয়াসটা হচ্ছে x আর বাইরের রেডিয়াসটা হচ্ছে x প্লাস dx, এরকম চিন্তা করতে পারি আমরা। ঠিক আছে, সো আমরা যেটা চিন্তা করতে পারি, যে যদি আমরা লিকেজ কারেন্টটাকে চিন্তা করতে পারি, যে ডিএক্স এর মধ্যে দিয়ে ফ্লো করতেছে, সো ডিএক্স এর মধ্যে দিয়ে লিকেজ কারেন্টটা ফ্লো করতেছে, আর এরিয়া অফ ক্রস সেকশন যেটার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করতেছে সেটা হচ্ছে কি? তাহলে খেয়াল করে দেখো, এরিয়া অফ ক্রস সেকশন হচ্ছে, আমি যদি রেডিয়াস, যেহেতু এটার ইন্টারনাল রেডিয়াস যেহেতু এক্স, তাহলে পুরা রেডিয়াসের মানে পেরিমিটারটা হচ্ছে 2πx, তাই না? আমি যদি এটাকে ফ্ল্যাট করে ফেলি, আমি যদি একটা ব্লেড দিয়ে যদি এইভাবে কেটে ফেলাই, এইভাবে কেটে ফেললে আমি দেখতে পাবো যে এই ব্লেড দিয়ে কাটলে, মানে আমি যদি এটাকে ব্লেড দিয়ে কেটে ফেলাই এবং যদি ফ্ল্যাট করে ফেলাই, তাহলে পেরিমিটারটা হবে 2πx। ঠিক আছে, জি স্যার। 2πx, এটা হচ্ছে পেরিমিটারটা, আর তার লেন্থ হচ্ছে L, তাই না? হ্যাঁ স্যার। লেন্থ হচ্ছে L, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা কত? 2πxl। 2πx ইন্টু L, তাই না? ঠিক আছে, দেখো এটুকু বুঝছো কিনা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে ইনসুলেশন রেজিস্ট্যান্স এর ডেফিনিশন হচ্ছে R ইকুয়াল টু রো L বাই dA, রো L বাই A, তাই না? তাহলে ইনসুলেশন, যেখানে রো হচ্ছে কি বলে জানি এটাকে, স্পেসিফিক রেজিস্টিভিটি বলে বোধহয়, তাই তো? হ্যাঁ স্যার। তো R ইজ ইকুয়াল টু, তাহলে ইনসুলেশন রেজিস্ট্যান্স হচ্ছে রো, L হচ্ছে কত? এইখান থেকে এইটুকু যে ডিসটেন্স, সেইটুকুই তো এই কারেন্টটা, সেইটুকু ডিসটেন্স তো
ট্রাভেল করতেছে, তাই না? 1 মিনিট। হ্যালো, হ্যাঁ আসছি। আচ্ছা, এখানে যে ডিস্টেন্স যেটা রেসেসে যে রেস কারেন্টটা যাচ্ছে হলো এই ইনার সার্কেল থেকে আউটার সার্কেলে, তার মানে ডিস্টেন্স হচ্ছে ডিএক্স, রো ডিএক্স বাই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এটার যেটা যে 2 পাই এক্স ইনটু এল। ঠিক আছে? বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। সো insertion resistance হচ্ছে rho into dx by twice pi x into l. Insertion resistance of the whole cable তাহলে যেটা হবে এই অল্প জায়গার রেজিস্ট্যান্স হচ্ছে এটা, তাহলে হোল কেবলের ইনসার্শন রেজিস্ট্যান্স হবে r is equal to হবে এই dx কে যদি আমি ইন্টিগ্রেট করি from radius r1 to r2 তাহলে আমরা রেজিস্ট্যান্স পাবো r is equal to integration of r1 to r2 rho dx by twice pi x into l, that is rho by twice pi l into integration of r1 to r2 1 by x dx, that is r is equal to rho by twice pi l into log e base r2 by r1 যদি লিমিটটা বসাই দিই, r1 r2 লিমিটটা যদি বসাই দিই তাহলে এটা পাবো। ঠিক আছে? সো এটা দেখাচ্ছে যে রেজিস্ট্যান্স হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু হচ্ছে লেন্থ, যত লেন্থ যত বাড়বে ইনসুলেশন রেজিস্ট্যান্স তত ডিক্রিজ করবে এন্ড ভাইস ভার্সা, তাই না? ঠিক আছে? লেন্থ যত বাড়বে তত ক্রস সেকশনাল এরিয়াটা তত বেড়ে যাবে। ঠিক আছে? সো ইনসুলেশন রেজিস্ট্যান্সটা তত বেড়ে যাবে, হ্যাঁ স্যার ইনসুলেশন রেজিস্ট্যান্সটা তত কমে যাবে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। So একটা এক্সাম্পল দেখি, a single core cable has a conductor diameter of 1 cm and insulation thickness of 0.4 cm. If the specific resistance of the insulation is 5 × 10⁻14 ohms per centimeter, calculate the insulation resistance for a 2 km length of the cable. তাহলে এখানে R1 is equal to বলে দিচ্ছে কি ডায়ামিটার হলো কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে 1 cm, এই জিনিসগুলো একটু খেয়াল করার ব্যাপার। তো R1 is equal হচ্ছে হাফ সেন্টিমিটার, দ্যাট ইজ 0.5 সেন্টিমিটার। ইনসুলেশন থিকনেস হচ্ছে 0.4 সেন্টিমিটার, তার মানে R2 হচ্ছে 0.5 প্লাস 0.4 দ্যাট ইজ 0.9 সেন্টিমিটার। লেন্থ হলো বলে দিচ্ছে 2 কিলোমিটার মানে 2000 মিটার। আর রেজিস্টিভিটি অফ ইনসুলেশন রো ইজ ইকুয়াল টু 5 × 10⁻4 ওহমস পার সেন্টিমিটার, দ্যাট ইজ ওহমস সেন্টিমিটার পার সেন্টিমিটার না সরি ওহমস সেন্টিমিটার, দ্যাট ইজ 5 × 10⁻1 সেন্টিমিটার মানে হলো 100 100 সেন্টিমিটার হলো 1 মিটার, তাহলে 5 × 10⁻12 ওহমস মিটার হবে আর কি। ঠিক আছে? তাহলে এটা এখন যদি বসাই দেই, calculate the insulation resistance. Insulation resistance R is equal to rho by twice pi L log E base R2 by R1. ঠিক আছে? So rho এর ভ্যালু জানি 5 × 10⁻12 by twice pi L হচ্ছে 2000 মিটার, log E base R2 by R1 হলো 0.9 by 0.5 হলে 234 মেগা ওহম। সো এখান থেকে তোমরা এটাও পাচ্ছ যে কি রকম হতে পারে আর কি মেগা ওহম রেঞ্জে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা হয় আর কি। ঠিক আছে? সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা দেখো। না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমি একটু একটা জিনিস একটু জাস্ট একবার ক্ল্যারিফাই করি তোমরা বুঝছো কিনা। এইখানে এই পুরা ভিতরে মানে লেন্থ কভার করতেছে হলো ডিএক্স, কারেন্ট যাওয়ার সময় ডিএক্স বরাবর যাচ্ছে, আর ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে ভিতরের পুরা পেরিমিটারটা হচ্ছে একটা প্লেট আর বাইরের পুরা প্লেটটা হচ্ছে আরেকটা প্লেট। তাহলে এই প্লেটটার লেন্থ কত? টুয়াইস পাই এক্স
মানে পেরিমিটার হচ্ছে টোয়াইস পাই এক্স, সেটা হলো মনে করো উইডথ, আর লেন্থ হচ্ছে এল, তো আমাদের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে টোয়াইস পাই এক্স ইনটু এল। এটা বোঝা গেছে কিনা দেখো, একটু ভালো মতো বোঝা দেওয়া ভালো আর কি, ফিজিক্যালি যদি বুঝতে পারো ভালো, বোঝার সম্ভাবনা থাকে। বোঝা গেছে? জি স্যার। মানে এটা ভিতরের রেডিয়াস বরাবর যদি আমি ওইটাকে যদি ফ্ল্যাট করে দেই, তাহলে তার রেডিয়াস মানে পেরিমিটারটা হবে টোয়াইস পাই এক্স, এটা একটা প্লেট, আর তার লেন্থ হবে এল, আর বাইরের যে রেডিয়াস সেটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স, ডিএক্সটা যেহেতু খুব কম ওইটুকুকে আমরা বাদ দিতে পারি, বাদ দিলে ওইটারও পেরিমিটার হচ্ছে টোয়াইস পাই এক্স আর লেন্থ হচ্ছে এল। আর দুইটা প্লেট একটা থেকে আরেকটা ডিএক্স ডিসটেন্স সেপারেশনে আছে, তাহলে লেন্থ ডিসটেন্স হচ্ছে ডিএক্স আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে টোয়াইস পাই এক্স ইনটু এল, প্লেট দুইটা। বোঝা গেছে এটা? জি বোঝা স্যার। গেছে তো? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপরে যেটা দেখবো যে ক্যাপাসিট্যান্স অফ এ সিঙ্গেল কোর কেবল। একটা ছিল হলো ইনসুলেশন রেজিস্ট্যান্স। ইনসুলেশন রেজিস্ট্যান্সটা হতেছে কি কন্ডাক্টর থেকে মেটালিক শীটের মাঝখানে যে রেজিস্ট্যান্স যেটার মধ্যে যে লিকেজ কারেন্টটা ফ্লো করে সেখানে হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্সটা ফর্ম করতেছে। আচ্ছা, ক্যাপাসিট্যান্সটা কি? ক্যাপাসিট্যান্সটাও অনেকটা এরকমই, সিঙ্গেল কোর কেবল যেটা সেটাকে আমরা চিন্তা করতে পারি যে দুইটা লং কোএক্সিয়াল সিলিন্ডারের মতো চিন্তা করতে পারি। এইটা একটা সিলিন্ডার আর বাইরের শীটটা আরেকটা সিলিন্ডার, কন্ডাক্টর ইটসেলফ একটা সিলিন্ডার আর বাইরের শীটটা হচ্ছে আরেকটা সিলিন্ডার। শীটটা আছে গ্রাউন্ড ভোল্টেজে, এখানে গ্রাউন্ড দেখায় দেওয়া হয়েছে। শীতের ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি, তার মানে রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল ডি বাই 2, আর কন্ডাক্টরের ডায়ামিটার হচ্ছে স্মল ডি, দ্যাট ইজ রেডিয়াস হচ্ছে স্মল ডি বাই 2। এর মাঝে একটা ডিসটেন্স ধরছে এক্স, এক্স ডিসটেন্সে একটা সিলিন্ডার চিন্তা করছে, এক্স থেকে খুবই ছোট্ট একটা ডিসটেন্স ডিএক্স জিরোতে আরেকটা সিলিন্ডার চিন্তা করছে। ঠিক আছে, এইভাবে বোঝা গেছে কিনা দেখো। হ্যাঁ স্যার, বুঝতে পারছি দুটো সিলিন্ডার নিচ্ছি। আচ্ছা, ওকে, তাহলে এখন ধরে নিই আমরা যে চার্জ পার মিটার এক্সিয়াল লেন্থ অফ দ্য কেবল, কেবলের মধ্যে তো চার্জটা তো আছে পুরো কেবলের মধ্যে আছে, তাই তো, মানে কন্ডাক্টরের মধ্যে আছে। ঠিক আছে, সেই চার্জটা হচ্ছে কিউ কুলম, আর এপসিলন হচ্ছে পারমিটিভিটি অফ দ্য ইনসুলেশন ম্যাটেরিয়াল বিটুইন কোর এন্ড লেড শীট। সো এপসিলন ইজ ইকুয়াল টু এপসিলন 0 ইনটু এপসিলন আর, এখানে এপসিলন আর হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দ্য ইনসুলেশন। ঠিক আছে, এখানে এপসিলনের একটা ইয়ে দিছে, ফুটনোট দিছে, এপসিলন আর ইজ ইকুয়াল টু এপসিলন বাই এপসিলন 0, যেখানে এপসিলন 0 হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এসআই ইউনিটে এপসিলন 0 এর ভ্যালু হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড পার মিটার। ঠিক আছে, এটা হলো এপসিলন 0 এর ভ্যালু 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড পার মিটার, এটা জানা থাকা উচিত ভ্যালুটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা চিন্তা করতেছি একটা সিলিন্ডার যার রেডিয়াস হচ্ছে এক্স, এই রেডিয়াস হচ্ছে এক্স, আর এর এক্সিয়াল লেন্থ হচ্ছে 1 মিটার, এইদিকে লেন্থটা হচ্ছে 1 মিটার। এইটার সারফেস এরিয়া হচ্ছে, সারফেস এরিয়াটা হবে কি আগের মতনই টোয়াইস পাই এক্স, আর 1 মিটার লেন্থ, তার মানে হলো টোয়াইস পাই এক্স ইনটু 1। So surface area of the cylinder হচ্ছে twice by x into 1 মিটার স্কয়ার। ঠিক আছে, জি স্যার। সো ইলেকট্রিক ফ্লাক্স যে কোনো পয়েন্টে, পয়েন্ট পি তে যদি আমরা চিন্তা করি ইলেকট্রিক ফ্লাক্স, দ্যাট ইজ ডি ইজ ইকুয়াল টু কিউ বাই টোয়াইস বাই আর বলে আর কি। সো এখানে আর হচ্ছে আমাদের এক্স, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু কিউ বাই টোয়াইস বাই এক্স কুলম পার মিটার স্কয়ার। ঠিক আছে, dx is equal to q by twice by x কুলম পার মিটার স্কয়ার। q হচ্ছে চার্জ আর twice by x হচ্ছে তার সারফেস এরিয়া। ঠিক আছে, সো ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি এটা হচ্ছে dx by twice by x কুলম পার মিটার স্কয়ার, dx is equal to ইলেকট্রিক
ইন্টেন্সিটি এট পয়েন্ট পি ex ইজ ইকুয়াল টু হচ্ছে dx বাই e, বা dx ইজ ইকুয়াল টু হচ্ছে এপসিলন ইনটু ex। সেখান থেকে ex ইজ ইকুয়াল টু dx বাই এপসিলন, সো dx ইজ ইকুয়াল টু q বাই টুয়াইস বাই x বাই এপসিলন, এটা হচ্ছে ex ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে q বাই টুয়াইস বাই x ইনটু এপসিলনের জায়গায় আমরা এপসিলন 0 ইনটু এপসিলন r লিখতে পারি এত ভোল্ট পার মিটার। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বলতে পারি আমরা, বা ইলেকট্রিক ইন্টেন্সিটি বলতে পারি, ঠিক আছে। সো এখন ওয়ার্ক ডান একটা ইউনিট পজিটিভ চার্জকে পয়েন্ট পি থেকে ডিসটেন্স dx দূরত্ব নিতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে dx ডিসটেন্স নিতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে ex ইনটু dx, কারণ ex হচ্ছে আমাদের ভোল্টস পার মিটার, তাকে dx দিলে গুণ দিলে ভোল্টসে চলে আসতেছে, তার মানে এটা হচ্ছে পোটেনশিয়াল। তার মানে একটা ইউনিট পজিটিভ চার্জকে এই dx ডিসটেন্স নিতে যত ভোল্ট, 1 কুলম্ব চার্জকে ওইখান থেকে ওইটুকু নিতে তত জোল কাজ করতে হয়। তার মানে ভোল্ট হচ্ছে ex ইনটু dx, তার মানে ex ইনটু dx পরিমাণ জোল পরিমাণ কাজ আমাকে করতে হয় একটা পজিটিভ চার্জকে পি থেকে dx ডিসটেন্স নিতে। মানে পি থেকে dx ডিসটেন্স দূরত্বে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ex ইনটু dx। তার মানে 1 কুলম্ব চার্জকে পি থেকে dx ডিসটেন্স দূরত্বে নিতে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে ex ইনটু dx জোলস। সো ex ইনটু dx যেটা, এটা হচ্ছে আমাদের 1 কুলম্ব চার্জকে নিতে করতে হয়, ঠিক আছে। সো v ইজ ইকুয়াল টু হচ্ছে যদি আমরা একটা ইউনিট পজিটিভ চার্জকে কন্ডাক্টর থেকে শীট হচ্ছে গ্রাউন্ড পোটেনশিয়াল, শীট পর্যন্ত কন্ডাক্টর থেকে শীট পর্যন্ত নিতে আমাকে যদি ভি পরিমাণ একটা ইউনিট পজিটিভ চার্জকে যদি আমি কন্ডাক্টর থেকে শীটে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেই পরিমাণ কাজটা হচ্ছে আসলে তার পোটেনশিয়াল ডিফারেন্স ভি বিটুইন কন্ডাক্টর এন্ড শীট। সো ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আসলে ex dx কে যদি আমি ইন্টিগ্রেট করি ফ্রম d/2 থেকে স্মল d/2 থেকে ক্যাপিটাল d/2, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি পাবো হলো v, দ্যাট ইজ d/2 থেকে স্মল d/2 থেকে ক্যাপিটাল d/2 q বাই টুয়াইস বাই x এপসিলন 0 ইনটু এপসিলন r dx। ex এর ভ্যালুটা বসা দিলাম q বাই টুয়াইস বাই x এপসিলন 0 ইনটু এপসিলন r, তাহলে q বাই টুয়াইস বাই এপসিলন 0 ইনটু এপসিলন r log e বেস x এর ভ্যালু মানে কি log e বেস x, তার লিমিট যখন d/2 বাই d/2 করে দিব তখন log e বেস d/d চলে আসছে, ঠিক আছে। এটাই হচ্ছে v এর ভ্যালু। সো v ইজ ইকুয়াল টু হচ্ছে আবার ক্যাপাসিট্যান্স আমরা জানি c ইজ ইকুয়াল টু হচ্ছে q বাই v, বা q ইজ ইকুয়াল টু cv, তাহলে c ইজ ইকুয়াল টু q বাই v করলে তাহলে আমরা এখান থেকে q বাই v হচ্ছে আমাদের q বাই 2s বাই এপসিলন 0 এপসিলন r log e বেস d/d। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি is equal to হচ্ছে টুয়াইস বাই এপসিলন 0 ইনটু এপসিলন r, q q কাটাকাটি গেল আর টুয়াইস বাই এপসিলন 0 এপসিলন r উপরে চলে গেল ডিভাইডেড বাই log e বেস d/d, দ্যাট ইজ টুয়াইস বাই এপসিলন 0 এর ভ্যালু হলো 8.854 ইনটু 10 টু পাওয়ার -12 ইনটু এপসিলন r বাই log e বেস d/d রাখলেই ভালো, অথবা এটাকে যদি log 10 বেস এ নাও তাহলে log 10 বেস d/d ইনটু log e বেস 10 করতে হবে। log e বেস 10 এর ভ্যালু হচ্ছে 2.303 করলে এটা আসলে এপসিলন r বাই 41.4 log 10 বেস d/d ইনটু 10 টু পাওয়ার -9 ফ্যারাড পার মিটার। আমি প্রেফার করি আসলে এই ফর্মে, প্রথম উপরে যে ফর্মটা আছে এটা প্রেফার করি, এই ফর্মে বেশি প্রেফার করি না, তারপর কেউ যদি করতে চাও করতে পারো আর কি, ঠিক আছে। যদি কেবল লেন্থ যদি এল মিটার হয় তাহলে ক্যাপাসিট্যান্স হবে হলো c ইজ ইকুয়াল টু হবে এপসিলন r, এই সি এর ভ্যালুটা ছিল ফ্যারাড পার মিটারে, তাকে লেন্থ দিয়ে গুণ দিয়ে দিলে আমি ক্যাপাসিট্যান্সটা পেয়ে যাব, কারণ ক্যাপাসিট্যান্স গুলো আছে হলো পার মিটারে আর কি সব জায়গায়। হ্যাঁ সব জায়গাতেই আছে, রাইট। ক্যাপাসিট্যান্স গুলা তার মানে একটার সাথে এখান থেকে এখানে একটা ক্যাপাসিট্যান্স, তার পাশে আরেকটা ক্যাপাসিট্যান্স, সব ক্যাপাসিট্যান্স প্যারালালি আছে ধরা যেতে পারে লেন্থ এল বরাবর। সুতরাং
সবগুলা ক্যাপাসিটেন্স অ্যাড আপ হয়ে যাবে। অ্যাড আপ হয়ে যাওয়া মানে অনেকগুলা ক্যাপাসিটেন্সকে অ্যাড করা মানে হলো সবগুলাকে এল দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি টোটাল ক্যাপাসিটেন্সটা পেয়ে যাব। তার মানে লেন্থ যত বাড়বে ক্যাপাসিটেন্স তত বাড়বে। আর ইনসুলেশন রেজিস্ট্যান্স কি হয়েছিল? লেন্থ যত বাড়বে ক্যাপাসিটেন্স তত বাড়বে, ঠিক আছে। আর ইনসুলেশন রেজিস্ট্যান্সের সময় লেন্থ বাড়লে ডিক্রিজ করছিল। রেজিস্ট্যান্স ডিক্রিজ করে গেছিল, ঠিক আছে, কারণ ক্রস সেকশনাল এরিয়া বেড়ে গেছিল লেন্থ বাড়লে, ঠিক আছে। সো লেন্থ বাড়লে ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে যায়। ইনসুলেশন রেজিস্ট্যান্স কমে যাওয়া মানে হলো লিকেজ কারেন্টটা বেশি ফ্লো করবে, ঠিক আছে। আর লেন্থ বাড়লে এদিকে পাচ্ছি আমরা ক্যাপাসিটেন্স বেড়ে যায়, ঠিক আছে। ক্যাপাসিটেন্স বেড়ে যাওয়া মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কমে যাওয়া, ঠিক আছে। xc = 1/ωc, তার মানে ক্যাপাসিটেন্স রিঅ্যাকট্যান্স কমে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে যদি একটা দেখি কোনটা দেখা যায়, একটা एग्जांपल দেখি 11.6 দেখি 33 কেভি 50 হার্জ 3 ফেজ। আচ্ছা 3 ফেজ বলছে, আগে একটা সিঙ্গেল ফেজেরটা দেখি আগে 11.5। কি দেখি, আচ্ছা দেখি calculate the capacitance and charging current of a single core cable used on a 3 phase এটা 3 phase। আচ্ছা আচ্ছা তাহলে একটা যে কোনো একটা দেখলেই হবে মনে হয়। তাহলে আগে একটা সিঙ্গেল ফেজ কোরের একটা দেখে নেই। সিঙ্গেল কোর কেবল হ্যাজ এ কন্ডাক্টর diameter of 1 centimeter and internal sheet diameter of 1.8 centimeter। আচ্ছা তার মানে রেডিয়াস হচ্ছে 0.5 সেন্টিমিটার আর 0.9 সেন্টিমিটার। If impregnated paper of relative permittivity 4 is used as an insulation, calculate the capacitance for 1 kilometer length of the cable। C is আমরা জানি এই ফর্মুলা ইউজ করতে পারি, অথবা সরাসরি আমাদের ক্যালকুলেটর যেহেতু আছেই আমরা সরাসরি C is equal to এই ফর্মুলাটাও ইউজ করতে পারি, টুয়াইস পাই এপসিলন আর বাই লগ ই বেস ডি বাই ডি। তাহলে আর কোনো মনে রাখতে হয় না আর কি, ঠিক আছে। তাহলে যেটা করলে অথবা C is equal to এপসিলন আর এল বাই 41.4 লগ 10 বেস ডি বাই ডি ইনটু 10 পাওয়ার -9 ফ্যারাড, এটা দিয়েও করতে পারি। সো এপসিলন আর হচ্ছে 4, এল হচ্ছে 1 কিলোমিটার, তার মানে 1000 মিটার, 1000 মিটার। ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 1.8 সেন্টিমিটার আর ছোট ডি হচ্ছে 1 সেন্টিমিটার, তাই না? 1 সেন্টিমিটার আর 1.8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি C ইজ ইকুয়াল টু হচ্ছে এপসিলন আর ইনটু এল, 4 ইনটু এল হচ্ছে 1000 মিটার, মিটারে নিতে হবে, ইনটু 10 পাওয়ার -9 বাই 41.4 লগ 10 বেস 1.8 বাই 1। এটা করলে 0.378 ইনটু 10 পাওয়ার -6 ফ্যারাড এটা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা एग्जांपल দেখি 3 ফেজে 11.6 করলে 11.5 ও পাওয়া যাবে। A 33 kV 50 Hz 3 phase underground cable 4 kilometer long uses 3 single core cables. Each of the conductor has a diameter of 2.5 centimeter. Conductor diameter has 2.5 centimeter and radial thickness of insulation of 0.5 centimeter. Determine the capacitance of the cable per phase, charging current per phase, total charging kVAR, the relative permittivity of insulation is 3. আচ্ছা আমরা জানি capacitance of cable per phase হচ্ছে C is equal to epsilon R into L into 10 power -9 by 41.4 log 10 base D by D। এখানে epsilon R বলে দিচ্ছে 3, L বলে দিচ্ছে 4 কিলোমিটার মানে 4000 মিটার, স্মল d হচ্ছে 2.5 সেন্টিমিটার আর রেডিয়াল থিকনেস অফ ইনসুলেশন হচ্ছে 0.5 সেন্টিমিটার, তার মানে 2. তার মানে ক্যাপিটাল ডি হচ্ছে 2.5 ইনটু 2 প্লাস না
ডায়ামিটার হচ্ছে স্যার 2.5 ডায়ামিটারই তো দেওয়া আছে। ডায়ামিটার 2.5 সরি হ্যাঁ, তো 2.5 প্লাস 2 ইনটু 0.5 দুই দিকে থিকনেসটা আসবে, অ্যাড হবে 0.5 ইনটু 2 দুইবার করে আসবে, ঠিক আছে? মানে এটা বোধহয় বোঝার কথা। স্যার বুঝতে পারছি, দুই সাইডে স্যার, দুই সাইডে, রাইট, দুই সাইডে তো। মানে এই ডায়ামিটারটা দিয়ে দেওয়া আছে, আর এই দিকে এই ডায়ামিটারটা বাইর করতে গেলে এই থিকনেসটাও আসবে, এই দিকের থিকনেসটাও আসবে, দুইবার থিকনেস অ্যাড হবে, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে? ঠিক আছে, সো আমরা বলতে পারি যে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এই ডায়ামিটার হচ্ছে 2.5 প্লাস 2 ইনটু 0.5, তার মানে হলো 3.5 সেন্টিমিটার। তাহলে সি ইজ ইকুয়াল টু এই ভ্যালুগুলো বসাই দিই, 3 ইনটু 4000 মিটার ইনটু 10 টু পাওয়ার -9 বাই 41.4 লগ 10 বেস 3.5 বাই 2.5, এটা করলে 1984 ইনটু 10 টু পাওয়ার -9 ফ্যারাড। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্স অফ দ্য কেবল পার ফেজ। তারপরে বলছে চার্জিং কারেন্ট পার ফেজ। তো চার্জিং কারেন্ট পার ফেজ বের করতে গেলে আমি জানি সি জানি, তাহলে ভি ফেজ বের করে নিতে হবে। ভি দিয়ে দেওয়া আছে লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 33 কেভি থ্রি ফেজ সিস্টেমের জন্য। সো থ্রি ফেজ সিস্টেমের জন্য যদি 33 কেভি হয়, তাহলে সিঙ্গেল ফেজ ভোল্টেজ হচ্ছে 33/√3। সো 33 ইনটু 10⁻³ এত ভোল্ট, দ্যাট ইজ 19.05 ইনটু 10⁻³ ভোল্ট, এটা হচ্ছে ভোল্টস পার ফেজ। তো চার্জিং কারেন্ট পার ফেজ হচ্ছে আইসি ইজ ইকুয়াল টু ভি ফেজ বাই এক্সসি। এক্সসি মানে হলো 1/ωc, দ্যাট ইজ 1/2πfc। 1/2πfc, তার মানে দ্যাট ইজ আইসি ইজ ইকুয়াল টু 2πfc ইনটু ভি ফেজ, মানে 2π ইনটু এফ হচ্ছে 50 হার্টজ ইনটু সি হচ্ছে 1984 ইনটু 10⁻⁹ ফ্যারাড ইনটু ভি ফেজ হচ্ছে 19.05 ইনটু 10⁻³ এত অ্যাম্পিয়ার, which is equal to 11.87 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে চার্জিং কারেন্ট। আর আমরা যেটা ইনসুলেশন রেজিস্ট্যান্সের মধ্যে দেখতেছিলাম সেটা ছিল লিকেজ কারেন্ট, দুই জিনিস, ঠিক আছে? এখানে চার্জিং কারেন্টটা হচ্ছে পার ফেজে যেটা ফ্লো করতেছে সেটা এরকম, ঠিক আছে? সো টোটাল চার্জিং কেভার কত সেটা বের করতে বলছে। সো আমরা এক ফেজের চার্জিং ভার বাই করতে গেলে ভি ফেজ ইনটু আইসি করতে পারি। তো তিন ফেজের জন্য যেটা হবে 3 ইনটু ভি ফেজ ইনটু আইসি। সো 3 ইনটু ভি ফেজ হচ্ছে 19.05 ইনটু 10⁻³ ইনটু আইসি হচ্ছে 11.87 অ্যাম্পিয়ার। এত ভোল্ট ইনটু এত অ্যাম্পিয়ার, এত ভোল্ট অ্যাম্পিয়ার করলে ভোল্ট অ্যাম্পিয়ারে আসবে। তাকে যদি 1000 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে 678.5 ইনটু 10⁻³ কেভার হয়ে যায়, ঠিক আছে? এটা কি ঠিক আছে? এটা মনে হয় ঠিক নাই মনে হচ্ছে ক্যালকুলেশনটা। একটু করে দাঁড়া, একটু দেখি একটা জিনিস। আচ্ছা, 3 ইনটু 19.05 ইনটু 10⁻³ মানে হলো 1000 ইনটু 11.87 ইনটু 11.87, হ্যাঁ ঠিক আছে, 678.3 আছে, যাই হোক, ঠিক আছে, 0.5 যাই হোক, ইনটু 10⁻³ এত কিলোভার। এত ভার তাকে 1000 দিয়ে ভাগ দিলে কিলোভারে আসবে, হ্যাঁ ঠিক আছে। স্যার এটা আপনার ভোল্ট অ্যাম্পিয়ারে আসার কথা না? হ্যাঁ ভোল্ট অ্যাম্পিয়ারই আসছে। ভোল্ট অ্যাম্পিয়ারে আসছে হলো যে এইটা 678,370.5 এত ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভে আসছে, ঠিক আছে? এত ভোল্ট অ্যাম্পিয়ার ও দাঁড়া এক মিনিট। আর হচ্ছে আপনার ওই হ্যাঁ এটা ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ হবে, ইনটু 10⁻³ দেয়া আছে তো, রাইট? আমি সেটাই বলতেছিলাম যেটা হওয়ার কথা না। তাহলে এটা হবে এত ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এবার ঠিক আছে, দেখো ভার হবে এটা ভার হবে না স্যার? 678,670 ভার। স্যার ঠিক আছে, ভার হবে না ভোল্ট অ্যাম্পিয়ার হবে? ভার হবে, এটা তো ক্যাপাসিট্যান্স না। ভার হবে, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ভোল্ট অ্যাম্পিয়ার হবে হলো অ্যাপারেন্ট পাওয়ার হলো। জি স্যার।
ঠিক আছে, এক্ষেত্রে হলো রিঅ্যাক্টিভ পাওয়ার। এটা এক্সির মধ্যে দিয়ে যে ইয়েটা যাচ্ছে সেটা এক্সি, পিওর এক্সি যেহেতু, সেজন্য এটা হলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, আর এটা বুঝছো তো 678 হ্যাঁ হ্যাঁ স্যার, এটা স্যার কে 37 এটা হবে না স্যার, হ্যাঁ কেটা হবে না আর কি। সো কেতে দিতে গেলে এই 10⁻³ কে থ্রিটা আবার বাদ বাদ যাবে। দিয়ে দিতে হবে। সো এখানে যেহেতু টোটাল চার্জিং কে বার বলছে, তাহলে কথাটা হওয়া উচিত আসলে 678.5 কে ভার, এটাই হওয়া উচিত। ঠিক আছে। সো আমরা যদি বলি, আমরা একটু ইয়ে করে দিই, এইটাকে আসলে করা উচিত 6.5 এত কে ভার, 678.5 কে ভার, এটা হওয়া উচিত। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ দিয়ে একবারে আর কি। ঠিক আছে, মানে এইটা হচ্ছে ভারে আছে। এটা ভারে। ঠিক আছে, ওকে জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। কোন কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? দেখো, এগুলা আমি পড়াবো না, এগুলা এই একই রকমই আসলে জিনিসগুলা, ডাইলেকট্রিক স্ট্রেস তো পড়াইছিলাম, কিন্তু আমার মনে হয় যে স্কিপ করা যেতে পারে, এটা খুব জরুরি কিছু না আসলে। হ্যাঁ, এইভাবে ডিজাইন ঠিক করে বলে আমার মনে হয় না আর কি আসলে। দরকার নাই, গ্রেডিং অফ কেবলস দরকার নাই। অনেক রকমের অঙ্ক আছে, দেখতে চাইলে দেখতে পারো, আগ্রহ থাকলে, অত জরুরি কিছু না। শীট গ্রেডিং। আচ্ছা, কোন কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? কোশ্চেন না থাকলে এবার ক্যাপাসিট্যান্স অফ 3 কোর কেবলস এর এটা দেখবো আমরা। হ্যাঁ, মেজারমেন্ট কেমনে করা যায় সেটা। আচ্ছা, এখানে 3 কোর কেবল দেখানো হয়েছে, এই তিনটা কোরকে দেখানো হয়েছে এগুলা দিয়ে, আর তার চারপাশে ব্লু লাইনটা দিয়ে হলো শীটটাকে মিন করা হয়েছে। হ্যাঁ, সো ক্যাপাসিট্যান্স কোথা থেকে কোথা থাকবে? কোথাও ক্যাপাসিট্যান্স থাকবে হলে একটা দুইটা কন্ডাক্টরের মধ্যে প্রতি দুইটা কন্ডাক্টরের মধ্যে ক্যাপাসিট্যান্স থাকবে, যেটাকে দেখানো হচ্ছে সিসি দিয়ে, তিনটা ফেজের মধ্যে সিসি সিসি সিসি। আর একটা ফেজ আর মেটালিক শীতের মাঝে, যেটা দ্যাট ইজ শীতটা আছে আর্থে, আর্থ। সো এই প্রত্যেকটা ফেজ আর আর্থের মধ্যে ক্যাপাসিট্যান্স হচ্ছে সিই, প্রতিটা ফেজ আর আর্থের মধ্যে ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। তাহলে এখন আমরা দেখতে পাই যে এটা, যে এই সিসি গুলা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের এবিসি, তিনটা তিনটা ফেজের মধ্যে কানেক্টেড সিসি গুলা, আর সি গুলা মাঝে একটা নিউট্রাল। যদি চিন্তা করি আমি, সি গুলা এবিসি থেকে, প্রত্যেকটা থেকে সি গুলা মাঝের নিউট্রাল পয়েন্ট পর্যন্ত কানেক্টেড, এভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে, হয়ে গেছে কিনা এটা পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে দুই ধরনের ক্যাপাসিট্যান্স আছে, সিসি আর সি। সো সিসি গুলা কানেক্টেড আছে ডেল্টাতে, সি গুলা আছে স্টারে। সি গুলা আছে স্টারে। সো আমরা যদি সিসি গুলাকে ওয়াইতে নিয়ে যাই বা স্টারে নিয়ে যাই, তাহলে সিসি গুলার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে বলো তো? সি আর উম, তখন স্যার সিসি আর সি প্যারালাল হয়ে যাবে না? আমি বলি যে সিসিটাকে প্রথমে ডেল্টা থেকে স্টারে নিলে কি হবে সেটা বলবো আমি। আচ্ছা, সিসিটাকে ডেল্টা থেকে স্টার নিলে তো মানে 3 গুণ হয়ে যাবে আর কি, 3 সিসি হয়ে যাবে। ডেল্টা থেকে স্টারে নিলে রেজিস্ট্যান্স হয়ে যায় 1/3। ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্যান্স হয়ে যায় 1/3, আর রেজিস্ট্যান্স হয়ে যায় 1/3 1/3, ডেল্টা আর থেকে ক্যাপাসিট্যান্স হয়ে যাবে ওয়াইতে। 3 গুণ। তার মানে ক্যাপাসিট্যান্স হবে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা হবে 1/3, ক্যাপাসিট্যান্সটা হয়ে যাবে 3 টাইমস। হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে এগুলা প্রত্যেকটা সিসি গুলা হয়ে যাবে 3 সিসি। সেটাই দেখাইছে এখানে এই ছবিতে, সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3 সিসি, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করছে। ঠিক আছে, তাহলে এখন এই স্টার বা ওয়াই এর সাথে এই সি এর ওয়াই ওয়াই গুলা সবগুলা প্যারালালি আছে প্যারালাল আছে। প্রত্যেকটা ফেজ। তার মানে সি এর সাথে 3 সিসি প্যারালালি আছে। এটাই দেখানো হচ্ছে এই থার্ড ফিগারটাতে, ফিগার 11.21 এ, যে সি ইকুইভ্যালেন্টের সাথে সি টা প্যারালাল, প্রত্যেকটা ফেজে প্যারালালে আছে। তো সি ইকুইভ্যালেন্ট হচ্ছে কি? সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 3 সিসি, আর সি টা হচ্ছে সিই। তাহলে
ক্যাপাসিট্যান্স টু এই মাঝের পয়েন্টটা হচ্ছে নিউট্রাল বা আর্থ আমরা চিন্তা করতে পারি। তো নিউট্রালের প্রত্যেক ফেজ থেকে নিউট্রালের মধ্যে ক্যাপাসিট্যান্স আছে Cn যদি ধরি, ক্যাপাসিট্যান্স টু নিউট্রাল ইজ ইকুয়াল হচ্ছে C প্লাস 3cc করে আছে। এটা পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন এই ক্যাপাসিট্যান্সটা আমরা কেমনে মেজার করতে পারি সেটা দেখি আমরা, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু এখানে আরেকটা জিনিস একটু বলে নেওয়া ভালো। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা ফিগার 11-19 এর ইয়েতে যদি আমরা ক্যাপাসিট্যান্স দুইটা কন্ডাক্টরের মধ্যে ক্যাপাসিট্যান্স যদি নেই, এই কন্ডাক্টর আর এই কন্ডাক্টরের মাঝখানে ক্যাপাসিট্যান্স নিতেছি, মানে এ আর বি এর মাঝখানে ক্যাপাসিট্যান্স নিতেছি, তাহলে সি এর ক্যাপাসিট্যান্সটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু আসতেছে না, তাই না? ঠিক আছে, তাহলে ক্যাপাসিট্যান্সটা কি হবে? এই সিএন এর সাথে সিএন সিরিজে অ্যাড হচ্ছে, সিরিজে অ্যাড হলে ক্যাপাসিট্যান্স হাফ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, লাস্টে এখন যেটা বললেন ক্লিয়ার না স্যার, আপনি ক্লিয়ার হয়নি? আচ্ছা, আমি বলতেছি। স্যার রেজিস্টার সিরিজে থাকলে যোগ হয় আর ক্যাপাসিটর থাকলে স্যার ভাগ হয়, মানে কমে যায় আর কি। হ্যাঁ, ক্যাপাসিট্যান্স যদি তোমার সিরিজে থাকে তাহলে ক্যাপাসিট্যান্সটা কমে যায়, রেজিস্ট্যান্স সিরিজে থাকলে অ্যাড হয়, কিন্তু ক্যাপাসিট্যান্স সিরিজে থাকলে ভাগ হয়ে যায়, কমে যায় ক্যাপাসিট্যান্স, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলছে, যদি আমরা এই এতে ধরো এইখানে যদি আমরা ক্যাপাসিট্যান্স ডেল্টার মাঝখানে দুই ক্যাপাসিট্যান্স যদি নেই, তাহলে কি ক্যাপাসিট্যান্স আসবে? একটা আছে সিসি আর এখানে আছে সিসি প্লাস সিসি হলো সিরিজে। সিসি প্লাস সিসি মানে কি? এ আর বি এর মধ্যে যদি আমি শুধু যদি ডেল্টাটার কথা চিন্তা করি, ডেল্টাটার ক্যাপাসিট্যান্স যদি নেই, তাহলে আসবে হলো সিসি প্লাস সিসি হলো সিরিজে, তার সাথে সিসি হলো প্যারালালি। সিসি প্লাস সিসি মানে হলো সিসি আর সিসি সিরিজে থাকলে তার মানে হলো হাফ সিসি, আর তার সাথে প্যারালালি আছে সিসি, মানে সিসি প্লাস হাফ সিসি, এইটাই এখানে দেখছি, সিসি প্লাস হাফ সিসি ইকুয়াল হচ্ছে হাফ সি। এটা হচ্ছে ক্যাপাসিট্যান্সটা, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সটা আসবে, দ্যাট ইজ, আমরা যদি চিন্তা করি এইটা প্লাস এইটা হচ্ছে হাফ সি ইকুইভ্যালেন্ট প্লাস সি ইকুইভ্যালেন্ট সিরিয়াল সিরিজে আছে, মানে হাফ সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল হচ্ছে 3/2 সিসি। তার মানে সরি, এটা তো জরুরি কিছু না আসলে, হাফ সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3/2 সিসি, তার মানে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3 সিসি চলে আসবে আর কি, ঠিক আছে? শুধু ডেল্টাটার যদি আমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বাই করি, তাহলে সেটা আসবে হলো, স্যার এখন বুঝতে পারছি। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, মানে শুধু মানে স্যার ডেল্টা, এখানে হচ্ছে যে এই সিসি সিসি প্যারালালে, তাই সিসি/2, ওটার সঙ্গে সিসি সিরিজে, তার মানে হচ্ছে সিসি প্লাস সিসি/2, 3/2 না না না, সিসি। উল্টা বলছো তুমি, সিসির সাথে সিসি প্যারালাল না, সিরিজে, সিরিজে বলেই ওইটা হাফ হয়ে যাইতেছে। হ্যাঁ, ওইটার সাথে আবার সিসি হচ্ছে প্যারালালে, প্যারালালি, রাইট, তাহলে তখন যোগ হবে, তাহলে সিসি বাই যোগ হবে, রাইট, সিসি যোগ সিসি/2, সিসি/2, তাহলে হবে 3/2 সিসি। সিসি/2, 3/2। 3/2 সিসি, রাইট, 3/2 আবার সিসি, ওইখানে হ্যাঁ, দুইটা এরকম সিরিজ আরেকটা আছে, আছে, দুইটা তাহলে আবার সিরিজ হাফ আছে, হবে। ওই জন্য 3/2 সিসি। 3/2 সিসি, রাইট। ওই দুইটা সমান আর কি, দুইটা এইদিকে মানে পিকচার আবার টু এ এখানে সি হচ্ছে দুইটা ইকুইভ্যালেন্ট আর সিরিজে। সি ইকুইভ্যালেন্ট যদি চিন্তা করি, এই দুইটা সিরিজে আছে, তার মানে হলো হাফ সি ইকুইভ্যালেন্ট, তার মানে হাফ সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3/2 সিসি, হাফ সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3/2 সিসি, তার মানে সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3 সিসি। এটা আসলে দরকার নেই, এটা আমরা এমনিতেই জানি, এমনিতেই অলরেডি করছি, সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 3 সিসি, এটা আমরা জানি, এটা দরকার নেই, ইউ ক্যান স্কিপ দিস, ঠিক আছে, ইজিলি স্কিপ করতে পারো এটা, ঠিক আছে?
সো আমরা এখান থেকে Cn ইজ ইকুয়াল টু পাচ্ছি Cc প্লাস 3 সি প্লাস 3cc, ঠিক আছে, সি প্লাস 3cc, এটা পাচ্ছি Cn এর ভ্যালুটা, ঠিক আছে। এখন আমরা কিভাবে বাইর করব? তো Cn ইজ ইকুয়াল টু সি প্লাস 3cc, আর ফেজ ভোল্টেজটা যদি ভি ফেজ হয়, চার্জিং কারেন্টটা যদি আইসি হয়, তাহলে আইসি ইজ ইকুয়াল টু ভি ফেজ বাই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ, which is equal to ভি ফেজ বাই xc, x is equal to 1 by twice by fc, তার মানে twice by f cn into v phase, এটা হচ্ছে চার্জিং কারেন্ট পার ফেজে, that is twice by f v phase into cn is equal to হচ্ছে c plus 3cc, সেখান থেকে আমরা বের করতে পারবো, ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন সি আর সিসি টা কেমনে বের করব? ঠিক আছে, এখানে দেখো প্রথম মেজারমেন্টে যেটা করা হয় সেটা করা হয় সাধারণত যেটা করা হয় তিনটা কোরকে একসাথে বাঞ্চ করা হয়, মানে কমন করে দেওয়া হয় তিনটা কোরকে, এবং তারপরে ক্যাপাসিটেন্স মেজার করা হয় হলো বাঞ্চড কোর আর শীটের মাঝখানে। তার মানে কিন্তু কি, খেয়াল করে দেখো, এই যে এই তিনটা কোর আছে, এই তিনটা কোরকে শর্ট করে দেওয়া হয়, ঠিক আছে। শর্ট করে দিলে তিন কোরের মধ্যে যে ক্যাপাসিটেন্স এই সিসি 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 সেইগুলা বাদ হয়ে যাচ্ছে। তারপরে ক্যাপাসিটেন্স মেজার করা হয় হলো তিন কোর আর শীটের মাঝখানে, তিন কোর আর শীটের মাঝখানে ক্যাপাসিটেন্স আছে কি সি, তার সাথে এই সি, এই তিনটা কোরকে শর্ট করে দেওয়াতে সি গুলার এক মাথা হলো শীতের সাথে আছে, আর আরেক মাথা হলো আছে শর্টেড তিনটা কন্ডাক্টরের মাঝখানে, তার মানে সি তিনটা প্যারালাল হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখন তিন কোরের কোর আর শীতের মাঝখানে ক্যাপাসিটেন্স মেজার করি, তাহলে আমি ক্যাপাসিটেন্স পাবো হলো সি ইন প্যারালাল উইথ সি ইন প্যারালাল উইথ সি, তার মানে 3c। সো এই ক্যাপাসিটেন্সটা মেজার করে যদি আমি পাই C1, তাহলে C1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3c, তাহলে C ইজ ইকুয়াল টু হচ্ছে C1/3, ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে C1 যদি আমি মেজার করি, তাহলে আমি C টাকে বাইর করে ফেলতে পারি এখান থেকে এভাবে, ঠিক আছে। আর সেকেন্ড মেজারমেন্টে যেটা করা হয়, দুইটা কোরকে বাঞ্চ করা হয় শীতের সাথে, আর ক্যাপাসিটেন্স মেজার করা হলো ওই দুই কোর আর থার্ড কোরের মাঝখানে। তাহলে খেয়াল করে দেখো, দুইটা কোরকে শর্ট করে দিলাম, তাহলে দুইটা কোরের মাঝখানের সিসিটা বাদ হয়ে গেল, আর তার সাথে শীতকেও শর্ট করে দিলাম, তাহলে এই সি আর সিও বাদ হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই দুই কোর আর শীত একসাথে ইয়ে করে তার সাথে থার্ড কোরটার ক্যাপাসিটেন্স মেজার করব। তো থার্ড কোরের মধ্যে ক্যাপাসিটেন্স আছে কি সিসি সিসি, সিসি সিসি, আর একটা সি কিন্তু আছে, ও একটা সি আছে। এই সি বাদ হয়ে গেছে, কিন্তু উপরের সিটা শীতের সাথে আবার নিচে দুইটা কোরকে শর্ট করা হয়েছে, সুতরাং উপরের শীতের সাথে উপরের কোরটার যে ক্যাপাসিটেন্স সি সেটা রয়ে গেছে। সো সি প্লাস সিসি প্লাস সিসি, এটা হচ্ছে মনে করো C2 মেজার করলাম, তাহলে C2 ইজ ইকুয়াল টু 2cc প্লাস CE, ঠিক আছে। তাহলে এখন আমরা আগের ইয়েতে পাইছিলাম সি পেয়ে গেছিলাম, C1 মেজার করছিলাম যেখানে, সেখান থেকে সি এর ভ্যালুটা পেয়ে গেছিলাম। সো সি এর ওই ভ্যালুটা যদি এখানে বসায় দেই, তাহলে আমরা এখান থেকে C2 টা মেজার করা হলে সিসি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। সো এইভাবে আমরা যদি সি আর সিসি পেয়ে যাই, তাহলে Cn ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা এই যে এখানে দেখাইছিলাম সি প্লাস 3cc, সিও পেয়ে গেছি সিসিও পেয়ে গেছি, তাহলে Cn টা পেয়ে যাবে। তাহলে আমরা তখন ভারটার ক্যাপাসিটেন্স যা বাইর করার পার ফেজে সেগুলা বাইর করতে পারবো, ঠিক আছে, ওকে। জি স্যার, ক্লিয়ার। এখন কথা হচ্ছে আমাদের দরকারটা হচ্ছে আসলে Cn টা বের করা। সো এইটা বের করার জন্য এই দুইটা মেজারমেন্ট না করলে হয়, আরেকভাবে করলে আমরা সরাসরি Cn টাও বের করে ফেলতে পারি। সো এই মেজারমেন্টে কি করা হয়, ক্যাপাসিটেন্স মেজার করা হয় দুইটা কোর অথবা লাইন এর মধ্যে, ক্যাপাসিটেন্স মেজার করা হয় থার্ড কোরটাকে
শীতের সাথে শর্ট করে দিয়ে। সো মনে করো আমরা করলাম কি, উপরের কোডটাকে শীতের সাথে শর্ট করে দিলাম, তাহলে এই সিটা বাদ হয়ে গেল। আর তারপরে মেজার করতেছি হলো আমি এই দুইটা লাইনের মাঝে ক্যাপাসিট্যান্স মেজার করতেছি, ঠিক আছে? তাহলে এই দুইটা লাইনের মধ্যে ক্যাপাসিট্যান্স মেজার করলে এখানে আমি কি পাবো? সিসি স্যার সিসি সিই সিসি সিই প্যারালাল, তাহলে সি বাই 2 আর সিসি 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 প্যারালাল কেন, এটাকে আমি শর্ট করলাম, সুতরাং এই সি না, আর এই দাঁড়াও এক মিনিট, যদি এটাকে এটার সাথে শর্ট করে দিই এই সিটা বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, বাকি সি দুটো স্যার প্যারালাল না? বাকি সি দুইটা প্যারালাল কেন? আমি তো অন্য দুইটা কন্ডাক্টরের ও মধ্যে আচ্ছা ক্যাপাসিট্যান্স আচ্ছা, সেট করতেছি। মাঝে তো সিসি আছে স্যার। হ্যাঁ, সো আমি মেজার করতেছি অন্য দুইটা কোরের মাঝখানে, তার মানে সিসি 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 আছে আর দুইটা সিই আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে? এই অন্য দুইটা সি আছে হলো এটা থেকে উপরেরটার মাঝখানে সি, এটা থেকে উপরেরটার মাঝখানে সি, তার মানে উপরের দুইটা সিসির সাথে একটা করে সি প্যারালাল আছে আর নিচের সিসিটা যা আছে সেরকমই আছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আরেকবার তার একটু মানে বলতেন? আবার একবার বলবো? জি স্যার, মানে আচ্ছা, বুঝতে পারিনি। উপরের ক্যাপাসিট্যান্সটাকে আমি শর্ট করে দিছি আর্থের সাথে, ঠিক আছে, মানে শীতের সাথে, তাহলে উপরের সিটা বাদ হয়ে গেল, তাহলে উপরের কন্ডাক্টরের এই নিচের সি দুইটা যেটা, সেটার একটা সি হলো নিচের একটা কন্ডাক্টরের মাথায়, এই দিকের সিটা হলো এই ডান দিকের সিটার মাথায়, আর আরেকটা মাথা হচ্ছে উপরের কন্ডাক্টরটার মাথায়, এই সি এবং এই সি আরেক মাথা, এবং সেটাকে আমরা করে দিচ্ছি শর্ট। শর্ট করে দেওয়ার ফলে এটা যেটা হচ্ছে সিসির সাথে একটা সি প্যারালাল আসতেছে, এদিকের এই সিসির সাথে এই সিটা প্যারালাল আসতেছে, আর নিচে একটা সিসি থেকে যাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে যেটা হবে, ও স্যার, হ্যাঁ স্যার, এখন বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে সি সি আর সিই প্যারালাল হলে যোগ হবে, আর এরকম আছে দুইটা, তাই পরে আবার 2 দিয়ে ভাগ হবে, তার মানে আর সি তার সাথে আবার সিসি সি যোগ হবে। প্যারালাল, সিসি প্লাস সি, তার সাথে আবার আরেকটা সিসি প্লাস সি, ওই দুটো প্যারালাল সিসি প্লাস সি, এই দুইটা সিরিজে আছে, তার মানে সিসি প্লাস সি বাই তাই 2, 2 আর প্লাস তার সিসি সাথে আবার সিসি প্যারালাল আছে, তার মানে সিসি প্লাস সিই বাই 2 প্লাস সিসি। প্লাস সিসি বাই 2 প্লাস সি বাই 2, মানে দ্যাট হ্যাঁ ইজ সিসি প্লাস সি বাই ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই 2। বুঝছো কিনা এটা দেখো? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো এই মেজারমেন্টটাকে যদি আমি সি3 বলি, সি3 ইজ ইকুয়াল টু হচ্ছে সিসি প্লাস সিসি বাই 2 প্লাস সি বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। যদি কমন নেই তাহলে সি প্লাস 3cc, মানে হাফ অফ সি প্লাস 3cc ইজ ইকুয়াল টু ছিল আমাদের হাফ সি প্লাস 3cc ইজ ইকুয়াল টু ছিল সিএন। পিএন। তার মানে আমরা সি3 যেটা মেজার করলাম সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ সিএন, তাহলে সি3 থেকে আমি সি3 যদি মেজার করি তাহলে সেখান থেকে আমরা সিএন এর ভ্যালুটা পেয়ে যাব, ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আরেকটু করে একটু দেরি করছিলাম, একটু পড়াইনি, গত ক্লাসে একটু দেরিতে শুরু করছিলাম, একটু কি পড়াইতে পারি একটু কোশ্চেন 10 হ্যাঁ স্যার, পড়া স্যার, সমস্যা নেই। তাহলে এক্সাম্পল গুলো দেখা দিলে এখন ক্লিয়ার হয়ে যাবে আর কি, ঠিক আছে? এখানে এক্সাম্পল আছে, ক্যাপাসিট্যান্স পার কিলোমিটার অফ এ 3-phase belted cable is 0.3 microfarad between the two cores with the third core connected to the lead sheath, ঠিক আছে? between the two cores with the third core connected, তার মানে C3 মেজার করতেছে 0.3 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? ক্যালকুলেট দ্য চার্জিং কারেন্ট
capacitance per kilometer of a three-phase belted cable is 0.3 microfarad between the two cores with the third core connected to the lead sheet. Calculate the charging current taken by 5 kilometers of this cable when connected to a three-phase 50 hertz system. 0.3 into 5 করলো কেন? ভুল আছে মনে হয় এটা। 5 আচ্ছা কিলোমিটারের 5 কিলোমিটারের জন্য বাইর করছে, বুঝতে পারছি। এমনিতে এটা হলো C3 হচ্ছে C3 0.3 মাইক্রোফ্যারাড between the two cores and the third এটা বলে দিচ্ছে হলো 5 কিলোমিটারের জন্য 5 কিলোমিটারের জন্য 1 কিলোমিটারের জন্য 0.3 মাইক্রোফ্যারাড, সুতরাং 5 এর জন্য হচ্ছে 5 দিয়ে গুণ করছে। পার কিলোমিটারে বলে দিচ্ছে হলো রাইট, পার কিলোমিটার 0.3 মাইক্রোফ্যারাড, তাহলে C3 হচ্ছে 5 কিলোমিটারের জন্য 0.3 into 5 কিলোমিটার, 0.3 মাইক্রোফ্যারাড পার কিলোমিটার into 5 কিলোমিটার করলে হলো 1.5 মাইক্রোফ্যারাড। তো ভি ফেজ হচ্ছে 11 কেভি বলছে থ্রি ফেজ সাপ্লাইয়ের, তাহলে ভি ফেজ হচ্ছে 11 কেভি বাই √3, দ্যাট ইজ 11 into 10 to the power 3 by √3, 6351 volt. F is equal to 50 hertz. So core to neutral capacitance Cn is equal to হচ্ছে 2 times C3, কারণ half Cn is equal to C3, তাহলে Cn is equal to 2C3, তাহলে 2 into 1.5 microfarad which is equal to 3 microfarad. তাহলে এখান থেকে আমরা পাই IC is equal to হচ্ছে 2 pi into F into V phase into Cn. So 2 pi into F হচ্ছে 50 hertz into V phase হচ্ছে 651 volt into Cn হচ্ছে 3 into 3 microfarad, মানে 3 into 10 to the power -6 farad করলে যেটা আসে অত অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 5.98 অ্যাম্পিয়ার। এটাই হলো অ্যানসার। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? দেখো না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা एग्जांपल দেখি, এটা অন্যভাবে করছে। দ্য ক্যাপাসিট্যান্স অফ এ থ্রি ফেজ বেল্টেড কেবল আর 12.6 মাইক্রোফ্যারাড বিটুইন দ্য কোরস বাঞ্চড টুগেদার, তিনটা কোরকে একসাথে করে ফেলছে এবং লেড শিটের মাঝখানে পাইছে হলো 7.5 মাইক্রোফ্যারাড, তার মানে এটা হচ্ছে C1। C1 ইজ ইকুয়াল টু হচ্ছে 12.6 microfarad, 12.6 microfarad between the three cores bunched together and the lead sheet. তাহলে C1 হলো 12.6 microfarad আর 7.4 microfarad between one core and the other two connected to the sheet. একটা কোর আর অন্য দুইটা কোরকে শীটের সাথে কানেক্ট করছে, দ্যাট ইজ C2. C2 is equal to 7.4 microfarad. Find the charging current drawn by the cable when connected to 66 kV 50 hertz volt. C1 is equal to আমরা জানি 3C, তাহলে C is equal to C1 by 3, 12.6 by 3, that is 4.2 microfarad. ঠিক আছে, আর C2 is equal to আমরা দেখছিলাম এর আগে, এখানে দেখো C2 is equal to হচ্ছে C plus 2cc, C2 is equal to 2cc plus CE। ঠিক আছে, তাহলে CC is equal to হচ্ছে C2 minus CE by 2, C2 is equal to হচ্ছে 7.4 মাইক্রোফ্যারাড, এই যে এটা, মাইনাস CE হচ্ছে আমাদের 4.2 মাইক্রোফ্যারাড বাই 2 করলে এটা আসলে 1.6 মাইক্রোফ্যারাড। এটা পর্যন্ত বুঝতে পারার কোনো অসুবিধা আছে কিনা? C1 is equal to হচ্ছে ছিল 12.6 মাইক্রোফ্যারাড, তাহলে C1 যদি এটা হয় তাহলে CE is equal to হচ্ছে C1 by 3, 12.6 by 3 মানে হলো 4.2 মাইক্রোফ্যারাড, আর C2 is equal to 2cc plus C, সেখান থেকে CC is equal to C2 minus CE by 2 করে আসে, এটা C2 হলো 7.4 মাইক্রোফ্যারাড আর CE হচ্ছে আমাদের পাইলাম 4.2 মাইক্রোফ্যারাড, তার মানে হলো এটা হলো কত আসতেছে 3.2 by 2 মানে 1.6 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, সো কোর টু নিউট্রাল Cn is equal to হচ্ছে CC plus Cn is equal to হচ্ছে CE plus 3cc, so C is equal to হচ্ছে আমাদের 4.2 মাইক্রোফ্যারাড plus 3 into CC হচ্ছে 1.6 মাইক্রোফ্যারাড, মানে 4.8 plus 4.2 তার মানে হচ্ছে 9 মাইক্রোফ্যারাড। So IC is equal to twice pi F V phase into Cn is equal to 2 pi into 50 into V phase হচ্ছে 66 into 10 to the power 3 by √3, that is 38105 ভোল্ট, 38105 ভোল্ট into Cn হচ্ছে 9 মাইক্রোফ্যারাড, 9 into 10 minus 6 এত অ্যাম্পিয়ার। এটা করে যা আসে সেটা হচ্ছে আমাদের কারেন্ট। ঠিক আছে, কোন কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত? দেখো না স্যার। আচ্ছা,
না স্যার লাস্ট আরেকটা এক্সাম্পল মনে হয় দেখা দেওয়া ভালো, কারণ এখানে কেভিএ যেটা বলছে এটা একটু দেখা দেওয়া ভালো। ওই একই রকম ভাবে এটা রেজিস্ট্যান্সের জন্য করছো, থ্রি ফেজ এটা যেটা করছো এখানে সেই থ্রি ফেজের জন্য করছে আর কি। So capacitance per kilometer of a three-phase belted cable is 0.18 microfarad between two cores with the third core connected to sheath, তার মানে C3 হচ্ছে 0.18 মাইক্রোফ্যারাড, এটা পার কিলোমিটারে, এবং এর লেন্থ হচ্ছে 20 কিলোমিটার, তাহলে 0.18 ইন্টু 20 কেবল 20 কিলোমিটার, তার মানে হলো 3.6 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে C3। ঠিক আছে, ভি ফেজ হচ্ছে বলছে 3300 ভোল্ট থ্রি ফেজ সিস্টেমে, তাহলে ভি ফেজ হচ্ছে 3300/√3 মানে 1905 ভোল্ট, এফ হচ্ছে 50 হার্টজ। কোটো নিউট্রাল সিএন ইজ ইকুয়াল হচ্ছে 2C3 মানে হলো 2 ইনটু 3.6 7.2 মাইক্রোফ্যারাড। তাহলে চার্জিং কারেন্ট ক্যালকুলেট দ্য কেভিএ টেকেন বাই 20 কিলোমিটার লং কেবল, থ্রি ফেজ কেবল। সো আইসি ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফ ইনটু ভি ফেজ ইনটু সিএন। ঠিক আছে, তো 2 পাই ইনটু এফ হচ্ছে 50 হার্টজ ইনটু ভি ফেজ হচ্ছে 1905, রাইট? ভি ফেজ হচ্ছে 1905 ভোল্ট, এই যে এখানে, ইনটু সিএন হচ্ছে 7.2, সিএন হচ্ছে 7.2 ইনটু 10⁻⁶ ফ্যারাড, এত অ্যাম্পিয়ার চলে আসবে আইসিটা। 4.3 অ্যাম্পিয়ার আসলো, তাহলে কেভিএ টেকেন বাই দা কেবল। এখন কেভিএ টেকেন বাই দা কেবল, এখন তোমরা বলতে পারো যে কেভিএ বললো কেন, আসলে এখানে তো ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে যেটা যাবে কে ভার যাবে, তাই না? কিন্তু রিয়াল পাওয়ার কোনো কিছুই নাই, তো রিয়াল পাওয়ার যদি 0 হয় তাহলে কে ভার আর কেভিএ একই হবে। সো কেভিএ টা হবে 3 ভি ফেজ ইনটু আইসি। সো 3 ইনটু ভি ফেজ হচ্ছে 1905 ইনটু আইসি হচ্ছে 4.3, এত ভোল্ট অ্যাম্পিয়ার, তাকে ইনটু 10⁻³ দিয়ে কেভিএ তে করে এত আসছে। এটা আমি আর করে দেখিনি, 24.57 কেভিএ বলতেছে, হতে পারে 1000 দিয়ে দিলাম 1.9, 3 4 12, হ্যাঁ হবে, এরকমই হবে 12/24, হ্যাঁ ঠিক আছে। সো এটা কি বোঝা গেছে যে এটা কেভিএ কেন, কেভার আর কেভিএ দুইটাই একই হবে আসলে, এটা কি বুঝতে পারছো? যেহেতু এটা পিওর আমরা ক্যাপাসিটেন্স, হ্যাঁ বলো। কোশ্চিন দেখে বুঝবো মানে কে কিলো মানে ভোল্ট অ্যাম্পিয়ার চাইলে ভোল্ট অ্যাম্পিয়ার দিব আর ভার চাইলে ভার দিব? রাইট, এই ক্ষেত্রে কেভিএ আর কেভারটা একই হবে, যেহেতু এটা পিওর ক্যাপাসিটেন্সের মধ্যে তো শুধু কেভারই হবে, কোনো রিয়েল পাওয়ার তো কনজাম্পশন হবে না, তাই না? কেভার আর কেভিএ একই হবে। ঠিক আছে, যদি কেভার বলতো তাহলেও এইটাই আসতো, এটাই অ্যান্সার হতো, এত কেভার লিখে দিতা খালি তখন, যেহেতু রিয়েল পাওয়ার 0। কোনো চেঞ্জ নাই। না, কোনো চেঞ্জ নাই, রাইট। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আগের অঙ্কটার ক্ষেত্রেও কি কেভিএ হইতো স্যার? হ্যাঁ একই আসতো। আগের অঙ্কটা কোনটা ছিল ধরো, ওইটাতে কি না ওইটাতে, ওইটা কোনটা ছিল ধরো, একটু দেখতে হবে আমার। স্যার ক্যাপাসিটেন্সের 11.6। ছিল, জি স্যার, ক্যাপাসিটি ছিল 11.6। 11.6 দেখি। না এটা, আচ্ছা এইখানে আমাদের হচ্ছে কি এক্সি কেভার, হ্যাঁ চার্জিং কেভার, এটা যা হবে কেভিও তাই হতো আর কি, একই এটা তো, কারণ রিয়েল পাওয়ার হচ্ছে না এখানে কোনো কনজাম্পশন। ঠিক আছে, জি স্যার। ওকে। আর কোন কোশ্চেন আছে? ঠিক আছে, স্যার ওই আপনার দুইটা কোরের মধ্যে আপনার যে ভোল্টেজ ডিফারেন্স সেইটা তো সেম হয়, সেই ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা কেন হয়? দুইটা কোণের মধ্যে ভোল্টেজ তো সেম না। মানে থ্রি ফেজের ক্ষেত্রে মানে দুইটা ফেজের ভোল্টেজ অলমোস্ট সেম ডিফারেন্ট না? না, ডিফারেন্ট না, এটা তো এসি, ইন্ডিপেন্ডেন্ট সাপেক্ষে। এটা তো এসি ভোল্টেজ না। ও বুঝছি স্যার। ভোল্টেজের ডিফারেন্সের জন্য ক্যাপাসিট্যান্স কম করতেছে।
আর কোন কোশ্চেন আছে? না থাকলে আমরা আজকে এই পর্যন্তই থামি, ঠিক আছে? নেক্সট দিন আগামীকাল ইনশাআল্লাহ এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি একটু লেটে ঢুকছিলাম। আচ্ছা 10 মিনিট কি? আচ্ছা স্যার বলো। হুমায়ুন কবির হুমায়ুন কবির আমি একটু বের করে নিই, হ্যাঁ অনেকে শেষের দিকে স্যার। শেষের দিকে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার হুমায়ুন 734 নাহিদ হাসান। 734 হুমায়ুন কবির। স্যার 35 এ পিয়াল বড়ুয়া। দাঁড়াও, আস্তে আস্তে একজন একজন করে। হুমায়ুন কবির কত নম্বর সিরিয়াল বলতে পারবা? আমার স্যার এই যে স্যার হুমায়ুন কবির স্যার 21 নম্বর সিরিয়াল 21। 960 হ্যাঁ জি স্যার। হুমায়ুন কবির, ওকে ফাইন। তারপরে আর কে বললাম? স্যার 35 পিয়াল বড়ুয়া। 35। 25 দাঁড়াও এক মিনিট, একজন একজন করে দিচ্ছি আমি। 35 পিয়াল বড়ুয়া, হ্যাঁ। তারপরে হলো 25 হচ্ছে কে? মোহাম্মদ নাহিদ হাসান। ইয়েস স্যার। হ্যাঁ, ঠিক আছে। আর কেউ আছো? 730 মোহাম্মদ সুবন মাহমুদ। 730। হ্যাঁ 730 তার মানে হলো রোল নাম্বার বলতেছো তাই না? স্যার ওই 28 এখানে নম্বরে 28 আছে তাই। 28 নম্বরে স্যার 722 মোহাম্মদ সুবন মাহমুদ। জি স্যার 730 কি বললো? 730 তো কিছু নাই এখানে। 722 স্যার। দাঁড়াও শোভন মাহমুদ আছো জি স্যার 28। সুবন মাহমুদ। জি স্যার 28। ওকে, তারপরে 720 721 স্যার। 720। ও আচ্ছা 21 মানে 721 মোহাম্মদ হুমায়ুন কবির না। না স্যার স্যার সিরিয়াল তো স্যার 806 হবে। 806। জি স্যার। তানবিন আহমেদ। স্যার এর অ্যালফাবেটিক্যালি তানভীর আহমেদ আরো নিচে। ও তামিল জি আহমেদ স্যার। নিচে আছে। টিতে স্যার। এই তো স্যার মানে 13 নম্বরে এই তো। 13 হুম। তানবিন আহমেদ। জি আচ্ছা স্যার তানবিন আহমেদ। এটা আবার ইয়ে হয়ে গেল কেন? সিরিয়াল চেঞ্জ হয়ে গেল কেন? উপরে 1 2। ও আচ্ছা বোধহয় ইয়ে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দেখবো। হ্যাঁ তারপরে বলো। তানবিন আহমেদ লিখছি। আরাফাত হোসেন। আরাফাত হোসেন। আরাফাত হোসেন, হ্যাঁ পাইছি। আরাফাত হোসেন। তারপরে আর কেউ আছো? আর কেউ আছো? অ্যাবসেন্ট হলো আরমান হোসেন, আরমান রহমান, মাস্তুরা ফারজানা মোহনা, শাহিন আলী, মাইনুল হোসেন, মেহেদি হাসান 2 জন, পূর্ণতা সাহা, কাজী সাফায়েত হোসেন, তাসকিন সাকিন, উদয় শঙ্কর বার্মা। না স্যার উদয় শঙ্কর বার্মা আছো। তাহলে ইমরান হোসেন আর তানভিলা খান। ঠিক আছে? স্যার ইমরান হোসেন। ইমরান হোসেন আছো? জি স্যার। ওকে, আর কেউ আছো? ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা তাহলে এই পর্যন্তই থামি, ঠিক আছে? কালকে আবার দুপুরবেলা নাকি? কালকে দুপুরে ইনশাল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।